আসসালামু আলাইকুম। এইচএস এবং আলিম 25 ব্যাচের যারা আছো তোমাদেরকে আজকের এই লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, আশা করি সকলের প্রস্তুতি নিচ্ছ। প্রস্তুতি কারো ভালো কারো খারাপ, কেউ খুব টেনশনে আছো। তা আসলে টেনশনের কিছু নাই, পরীক্ষার আগে এমন টেনশন সবারই হয়, ভয় সবারই হয়, বাট ঘাবড়ানো যাবে না। পরীক্ষার হলে যেন তোমার এই টেনশনের প্রভাবটা না পড়ে। তো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে খুবই গুরুত্বপূর্ণ ক্রস টেস্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং রিয়ারেন্সটা একটু প্র্যাকটিস করব, এবং তোমরা যেন তোমাদের প্রস্তুতিটাকে আরো একটু ঝালিয়ে নিতে পারো সেই প্রচেষ্টাতেই আমাদের আসলে এই টেস্ট পেপার সলভ ক্লাস। তো আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা তোমরা একটু জানাবা আমাকে। আচ্ছা, আমরা আজকে দেখব প্রথমে ক্রস টেস্ট উইথ ক্লু যেগুলো আছে। তো ক্রস টেস্ট উইথ ক্লুর যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এখানে কিছু ক্লু দেয়া থাকবে, তাই না? এরকম কিছু ক্লু দেয়া থাকবে এবং এই ক্লু অনুযায়ী আমাকে অর্থভেদে এগুলা কি করতে হবে, উত্তর করতে হবে। তো এই ক্ষেত্রে একটা বিষয় তোমরা সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে যে ক্রস টেস্ট উইথ ক্লু বা উইদাউট ক্লু যেটাই উত্তর করো না কেন, তোমাদেরকে পার্টস অফ স্পিচের ধারণাটা খুব ভালোভাবে ধরতে হবে, ঠিক আছে? যে এখানে আমার ভার্ব ফর্মটা বসবে কিনা, এখানে আমার অ্যাডজেক্টিভ ফর্মটা বসবে কিনা, বা এখানে আমার অ্যাডভার্ব ফর্মটা বসবে কিনা, এই বিষয়টা মাথায় খুব ভালোভাবে গেঁথে নিতে হবে। এইটা যদি তোমার মধ্যে ভালোভাবে গেঁথে রাখতে পারো, তাহলে তুমি অর্থ পারলে এই জিনিসটাতে তোমরা ফুল মার্কস আশা করি পেতে পারবা, ঠিক আছে? তো তোমরা দেখবা যে তোমরা বলবা যে এ নাম্বারে কোনটা হচ্ছে, বি নাম্বারে লিখে লিখে এটা তোমরা বলে দিবা। আচ্ছা, তো আমরা এটা শুরু করি যে কিপিং প্রমিস গিভেন টু এনিওয়ান ইজ এ মাস্ট, দো ইট টেকস মাস পারসেভারেন্স টু কিপ প্রমিস অনেস্টলি। আচ্ছা, কি বলছে যে কিপিং প্রমিস, অর্থাৎ আমরা যে অনেক সময় প্রমিস করি, অনেকে কি কি বলে প্রতিজ্ঞা দেয়, এগুলো হচ্ছে কি ধরে রাখা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। গিভেন টু এনিওয়ান ইজ এ মাস্ট, দো ইট টেকস মাচ পারসেভারেন্স টু কিপ প্রমিস অনেস্টলি, অর্থাৎ আমরা যে প্রতিজ্ঞাগুলো করি সেগুলো কি সততার সাথে ধরে রাখা, বা আমি আজকে এটা করব বলেছি কালকে এটা করতে পারবো কিনা, এই যে পারা না পারার যে বিষয়টা, এটা আসলে খুবই ধৈর্যের একটা বিষয়, খুবই সততার একটা বিষয়। তো অনেস্টলি এটা ধরে রাখা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। যে সিন্স কিপিং প্রমিস ইজ আ ড্যাশ অফ রিমেম্ব্রান্স, অর্থাৎ বলা হচ্ছে কি কিপিং প্রমিসটা হচ্ছে যে আমি যে একটা প্রতিজ্ঞা করেছি, এটা হচ্ছে কি আমাদের মনে রাখার একটা বিষয় বা স্মরণ করিয়ে দেওয়ার একটা বিষয়। এখানে বিষয় অর্থে আমরা এ নম্বরে কোন ওয়ার্ডটা নিতে পারি একটু বলো তো তোমরা, যারা জুমে বা ফেসবুকে আছো। আচ্ছা, একজন বলছো ম্যাটার। আচ্ছা, একদম বলছো ম্যাটার, হ্যাঁ। তো দ্য সিন্স কিপিং প্রমিস ইজ এ ম্যাটার অফ রিমেম্বার্স, তাই না? তো দেখো এখানে আমাদের কি বসবে, নাউন ফর্মটাই বসবে, ঠিক আছে? তো এ যেহেতু আছে, এটা কি একটা আর্টিকেল, তো আমরা জানি কি যে কোনো আর্টিকেল বা ডিটারমিনেন্টের পরে কোন ফর্মটা বসে, নাউন ফর্ম বসে, তাই ম্যাটার ম্যাটারই থাকবে। দেন উই শুড বি ড্যাশ হোয়েন এভার উই মেক প্রমিসেস, এখানে কি বলছে যে আমাদের একটা কিছু হওয়া উচিত, অর্থাৎ এই যে বি বি এই বি এর পরে দুইটা জিনিস বসতে পারে, এক হয় V3 বসবে, না হয় এই বি এর পরে অ্যাডজেক্টিভ ফর্ম বসবে। তো দেখো এখানে অর্থ অনুযায়ী আমরা কোন ফর্মটা বসাইতে পারি, এখানে অর্থ অনুযায়ী আমরা কোন ফর্মটা বসাইতে পারি। আচ্ছা, আচ্ছা, তুমি বলছো কেয়ারফুল, গুড। এখানে আমরা অর্থ অনুযায়ী বসাইতে পারি কেয়ারফুলটাকে, দেখো এখানে কেয়ার দেওয়া আছে, এটাকে আমার একটা প্রিফিক্স যুক্ত করে কেয়ারফুল করতে হবে, তাহলে শুড বি কেয়ারফুল। আচ্ছা, শুড বি কেয়ারফুল হোয়েন এভার উই মেক প্রমিসেস হোয়াইল ড্যাশ এন্ড আনএভয়েডেবল ডেঞ্জার। দেখো হোয়াইল আছে, হোয়াইল থাকলে আমরা কি জানি, এই যে হোয়াইল মানে যে কোনো একটা প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব ইউজ করতে চাই, তাহলে আমরা আইএনজি ফর্ম যুক্ত করে ইউজ করতে হবে। তাহলে সে অনুযায়ী এখানে আমরা কি বসাতে পারি। আচ্ছা, অনেকে বলছো ফেসিং, তাহলে কি হোয়াইল ফেসিং এন আনএভয়েডেবল ডেঞ্জার, অর্থাৎ কোনো আনএভয়েডেবল ডেঞ্জারকে যখন আমরা ফেস করি, সেই ফেস করার ক্ষেত্রে অনেক সময় আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে কি করে ফেলি, প্রমিস করে ফেলি, তাই না? তাহলে কি পিপল ইউজুয়ালি ড্যাশ এনি প্রমিস অনলি টু বি ড্যাশ ফ্রম দ্য সিচুয়েশন উইদাউট পারফেক্ট ড্যাশ। আচ্ছা, হোয়াইল ফেসিং এন আনএভয়েডেবল ডেঞ্জার পিপল ইউজুয়ালি ড্যাশ এনি প্রমিস, এখানে ইউজুয়ালি ড্যাশ এনি প্রমিস বলতে কি বোঝানো হচ্ছে, পিপল ইউজুয়ালি মেক এনি প্রমিস, ঠিক আছে? পিপল ইউজুয়ালি মেক এনি প্রমিস। আচ্ছা, মেক এনি প্রমিস অনলি টু বি ড্যাশ ফ্রম দ্য সিচুয়েশন, অনলি টু বি ড্যাশ, দেখো বি আছে, বি এর পর আমরা দুইটা জিনিস ব্যবহার করি,
হয় আমার একটা অ্যাডজেক্টিভ লাগবে, না হলে আমার একটা কি লাগবে, V3 লাগবে। তাহলে এখানে আমরা কোন ফর্মটা ব্যবহার করতে পারবো? আচ্ছা, নুসরাত বলছো রেস্কিউড। আচ্ছা, বলছো রেস্কিউড ই নাম্বারটা। গুড। তাহলে অনলি টু বি রেস্কিউড ফ্রম, তাই না? রেস্কিউড ফ্রম অর্থাৎ যে আমরা অনেক সময় কি, যে আনঅ্যাভয়েডেবল যে ডেঞ্জার গুলো, আমাদের অনিচ্ছায় যে ডেঞ্জার গুলো চলে আসে, সেই সেই সময় আমরা কি করি, যে শুধুমাত্র ওই বিপদটা থেকে মুক্তি পাওয়ার জন্য, অর্থাৎ টু বি রেস্কিউড, আমরা অনেক সময় প্রমিস করে ফেলি, অর্থাৎ কোনো চিন্তা ভাবনা ছাড়া, যে ফ্রম দ্য সিচুয়েশন উইদাউট পারফেক্ট ড্যাশ। আচ্ছা দেখো, পারফেক্টটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে আমাদের কোন ফর্মটা লাগবে? অ্যাডজেক্টিভের পরে আমরা যাই বসাই না কেন, তার একটা কি লাগবে, নাউন ফর্ম লাগবে। তাহলে সেই অনুযায়ী এখানে উইদাউট পারফেক্ট ড্যাশ আমরা কোন নাউন ফর্মটা বসাতে পারি একটু বলো তো? সেক্ষেত্রে আমরা কোন নাউন ফর্মটা বসাইতে পারি? উইদাউট পারফেক্ট, এখানে দেখো দুইটা জিনিস বসানো যায়, একটা হচ্ছে থিঙ্ক ভার্ব। এই ভার্বটাকে যদি আমরা কোনো সময় আইএনজি যুক্ত করি, তাহলে সেটা কি করে, জেরান্ডের রোল প্লে করে। তাহলে সে অনুযায়ী এখানে আমরা বসাইতে পারি উইদাউট পারফেক্ট থিঙ্কিং। উইদাউট পারফেক্ট থিঙ্কিং, দেন আফটার বিং রেস্কিউড মোস্ট পিপল ড্যাশ ফরগেট দ্য প্রমিসেস গিভেন। আচ্ছা, আফটার বিং রেস্কিউড অর্থাৎ সে বিপদ কেটে গেলে, বিপদ থেকে মুক্তি হয়ে গেলে, আসলে আমরা যে যারা আমাদের উপকার করছিল সেই জিনিসগুলো আমরা ভুলে যাই অনেক সময়। তাহলে আচ্ছা, আফটার বিং রেস্কিউড এখানে কি হবে তাহলে, যে মোস্ট পিপল ড্যাশ ফরগেট দ্য প্রমিসেস। আচ্ছা, মোস্ট পিপল ড্যাশ ফরগেট, দেখো ফরগেট এটা একটা কি ভার্ব, তাহলে ভার্বকে যখন আমরা কোনো সময় মডিফাই করি, তাহলে তখন আমার কোন ফর্ম লাগবে, একটা অ্যাডভার্ব ফর্ম লাগবে। তাহলে সে অনুযায়ী আমরা এখানে কোন অ্যাডভার্বটা বসাইতে পারি? মোস্ট পিপল ড্যাশ ফরগেট দ্য প্রমিসেস, এখানে আমরা কোন অ্যাডভার্বটা বসাইতে পারি? আচ্ছা, কাশপিয়া বলছো, নুসরাত বলছো কমপ্লিটলি। আমরা বলবো এখানে কি, বিং রেস্কিউড মোস্ট পিপল কমপ্লিটলি ফরগেট, তাই না? তাহলে এটা হবে কি, জি নাম্বারটা হবে কি, কমপ্লিটলি ফরগেট। এখানে আমাদের অ্যাডভার্ব ফর্মেই রয়েছে, তাই আমাদের আরো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। দেন দেখো, ফরগেট দ্য প্রমিসেস গিভেন এ ড্যাশ অ্যাবাউট দ্য পাইট পাইপার। আচ্ছা, পাইট পাইপারের গল্পটা আমরা নিশ্চয়ই পড়েছি, তাই না? আমরা যখন কমপ্লিটিং স্টোরি পড়ি, আমরা ছোটবেলা থেকে কমপ্লিটিং স্টোরি, পাইট পাইপারের স্টোরি আমরা পড়েছি। তো সে অনুযায়ী এ ড্যাশ অ্যাবাউট দ্য পাইট পেপার, এখানে কি এ স্টোরি অ্যাবাউট দ্য পাইট পাইপার, এই নাম্বারটা কি হবে, এ স্টোরি অ্যাবাউট দ্য পাইট পাইপার অফ জার্মানি ড্যাশ হাউ দ্য পাইপার ওয়াজ ডেলিভারেটলি ড্যাশ। আচ্ছা, ড্যাশ এখানে একটা ভার্ব বসবে, হাউ দ্য পাইপার ওয়াজ ডেলিভারেটলি ড্যাশ, এখানে ভার্বটা বসবে কি, সেখানে কোন ভার্বটা বসতে পারে? আচ্ছা, কেউ বলছো টেলস, একজন বলছো টেলস আর একজন বলছো টেল। আচ্ছা, কোনটা হবে? একজন বলছো টেলস আর একটা বলছো টেলস, কোনটা হবে? দুইজন দুইটা লিখছো। তাহলে দেখো, এই স্টোরি অ্যাবাউট, দেখো এই যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পূর্বে যেটা থাকে সেটা আমাদের কি, হেডওয়ার্ড। হেডওয়ার্ডটা যেহেতু আমার সিঙ্গুলার আছে, তাহলে আমার ভার্বটা কি বসবে, সিঙ্গুলার ফর্মে বসবে। সেজন্য আমরা এখানে লিখবো স্টোরি অ্যাবাউট দ্য পাইট পেপার অফ জার্মানি টেলস, টেলস হাউ দ্য পাইপার ওয়াজ ডেলিভারেটলি ড্যাশ, হাউ দ্য পাইপার ওয়াজ ডেলিভারেটলি, দেখো ওয়াজ আছে, ওয়াজের পরে আমরা যখন প্যাসিভ ফর্ম ইউজ করি, ওয়াজের পরে প্যাসিভ ফর্ম ইউজ করলে আমরা কোন ফর্মটা বসাই, V3 বসাই। তো সে অনুযায়ী এখানে V3 কোনটা বসতে পারে, এখানে V3 কোনটা বসবে? আচ্ছা, তাহলে হচ্ছে চিটেড, গুড। তাহলে V3টা বসবে ওয়াজ ডেলিভারেটলি চিটেড। অর্থাৎ আমরা পাইট পেপারের গল্পে কি পড়েছিলাম, তাকে বলছিল যে তুমি ইঁদুর সরাই দাও, তোমাকে আমরা কি $50 বা $100 দিব। ঠিক আছে, তো সে যখন সরাই দিছিল, তখন তাকে $1 বা $5 এমন একটা কিছু গিফট দিছিল বা দিতে চেয়েছিল। তখন সে আসলে, তখন কি হয়েছিল, তাকে চিট করা হয়েছে, তার সাথে তাকে যেটা দেওয়ার কথা ছিল সেটা তাকে দেয়া হয় নাই। তো সে অর্থে হি ওয়াজ ডেলিভারেটলি চিটেড বাই দ্য মেয়র হু হ্যাজ মেড প্রমিসেস টু গিভ দ্য পাইপার 1000 গিল্ডার্স, তাই না? অর্থাৎ 1000 গিল্ডার্স দেওয়ার কথা ছিল, বাট তাকে দেওয়ার সময় কম দিছিল, তো সেজন্য তাকে আসলে চিট করা হয়েছে।
গিল্ডার্স ফর হিজ ওয়ার্ক। আচ্ছা, তাহলে এইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা যে এখানে কোন ফর্মটা আমি বুঝি নাই, বা এটা কেন হয়েছে, কোথায় সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করছি কেন, এটা কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, তো একটা কথা শুধু মাথায় রাখবা যে পার্টস অফ স্পিচ অনুযায়ী আমরা আসলে কোন ফর্মটা বসাবো, এইটা যদি তোমার মাথায় খুব ভালোভাবে গেঁথে নিতে পারো তাহলে কিন্তু এখানে ভুল হওয়ার চান্স 0%। ঠিক আছে। আচ্ছা, দেন পরবর্তীটাতে আমরা একটু দেখবো। পরবর্তীটাতে দেখবো দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি ড্যাশ ইনভেনশন। আচ্ছা, দ্য কম্পিউটার ইজ ফেয়ারলি একটা ড্যাশ ইনভেনশন, অর্থাৎ কম্পিউটার আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এটা ফেয়ারলি একটা কেমন ইনভেনশন, এটা ইনভেনশনটা কেমন? সামিরা বলছো রিসেন্ট ইনভেনশন। আচ্ছা, রিসেন্ট। নুসরাত বলছো রিসেন্ট। গুড। তাহলে এটা হচ্ছে কি একটা রিসেন্ট ইনভেনশন, কম্পিউটার ইজ এ রিসেন্ট ইনভেনশন। আচ্ছা, দেন it has now become a dash part of modern life. It has now become a dash part of modern life. এটা কি হবে? It has become an, দেখো an আছে আর্টিকেল, তো আর্টিকেলের পরে আমরা কি কি বসাতে পারি? যেহেতু পার্ট আমার নাউন দেয়া রয়েছে, তাহলে নাউনের পূর্বে আমার এখানে একটা কি বলবে, অ্যাডজেক্টিভ বলবে। এখান থেকে খুঁজে বের করো কোন অ্যাডজেক্টিভটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে। ইট হ্যাজ বিকাম অ্যান, গুড, যারা এসেনশিয়াল পার্ট। ইট হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট। It has become an essential part of modern life. It has greatly benefited us and brought dash revolutionary changes in our life. আচ্ছা, brought dash, তোমরা যখন স্পেশাল ফ্রেজ পড়েছো বা ফ্রেজাল ভার্ব পড়েছো, ইডিয়ম এন্ড ফ্রেজ পড়েছো, তখন একটা জিনিস পেয়েছো, সেটা হচ্ছে কি ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট। আচ্ছা, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কি কোনো কিছু ঘটানো। ঠিক আছে, কোনো কিছু ঘটানো বোঝাইতে আমরা ব্রিং অ্যাবাউট ফ্রেজটা ইউজ করি। তো এখানে বোঝাতে চাচ্ছে যে ইট হ্যাজ গ্রেটলি বেনিফিটেড আস এন্ড ব্রড ড্যাশ রেভলিউশনারি চেঞ্জ ইন আওয়ার লাইফ, অর্থাৎ আমাদেরকে এটি বিভিন্নভাবে বেনিফিটেড করছে, বিভিন্ন প্রিভিলেজ দিয়েছে, অ্যান্ড ড্যাশ রেভলিউশনারি চেঞ্জেস ইন আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। এতে ঘটানো অর্থে আমরা ব্রিং এর V3 রয়েছে, তারপরে আমরা কি দেবো, ব্রিং অ্যাবাউট। ঠিক আছে, bring about revolutionary changes in our life. আচ্ছা, this then any dash that helps people perform mathematical calculation, any dash that helps people perform mathematical calculation, এটা কি হবে? আচ্ছা, বলছো ডিভাইস। আর কেউ কি কিছু বলবা? ডিভাইস বাদে আর কিছু হইতে পারে কি? ডিভাইস বাদে আর কিছু হইতে পারে? যে জায়েদ হাসান, বানান ভুল করছো, BRA লিখে ফেলছো, BROUGST। আচ্ছা, আচ্ছা, এনি ডিভাইস, এখানে কি হবে, এনি ডিভাইস, এখানে একটা নাউন ফর্ম লাগবে আমার। আচ্ছা, এনি ডিভাইস দ্যাট হেল্পস পিপল পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মে বি ড্যাশ এ কম্পিউটার। দেখো বি আছে, তো বি এর পরে আমরা দুইটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে কি V3 ফর্ম ইউজ করতে পারে, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারে। তো এই অনুযায়ী আমাদের আসলে মে বি এর পরে একটা V3 লাগবে। তাহলে মে বি ড্যাশ এ কম্পিউটার কি বলা, কি বসাইতে পারে আমরা মে বি? আচ্ছা, তোমরা যারা বলছো কল্ড, মেবি কল্ড এ কম্পিউটার, অর্থাৎ যে জিনিসটা আসলে ম্যাথমেটিক্যাল টার্মটাকে সমাধান করতে পারে তাকে আমরা আসলে ক্যালকুলেটর করতে পারি। এটা হচ্ছে আমাদের প্রাচীন যে সংজ্ঞা। ঠিক আছে, যে যে কোনো কিছু ম্যাথমেটিক্যালি করতে পারলে তাকে আমরা কম্পিউটার বলতাম, অর্থাৎ কম্পিউটারটাকে একটা গণনা যন্ত্র হিসেবে তাকে আবিষ্কার করা হয়েছিল, তাই না? দেন ইন দিস সেন্স দ্য ড্যাশ ইজ এ সিম্পল কম্পিউটার, দ্য ড্যাশ ইজ এ সিম্পল কম্পিউটার। আচ্ছা, কোনটাকে সিম্পল কম্পিউটার বলতে পারি আমরা? আমরা কোনটাকে সিম্পল কম্পিউটার বলতে পারি? আচ্ছা, একদম বলছো অ্যাবাকাস। তামিরা, অ্যাবাকাস, গুড। অ্যাবাকাস ইজ এ সিম্পল কম্পিউটার। অ্যাবাকাস সম্পর্কে আমরা জানি এটাও একটা কি প্রাচীন গণনাযোগ্য একটা যন্ত্র ছিল, যেটাকে আসলে কম্পিউটার হিসেবে গণনা করা হইতো ওই সময়। দেন টুডে হাউএভার দ্য টার্ম কম্পিউটার ড্যাশ টু এ স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন। টুডে হাউএভার দ্য টার্ম কম্পিউটার ড্যাশ টু এ স্পেশাল কাইন্ড অফ ইলেকট্রনিক মেশিন দ্যাট ক্যান পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে কম্পিউটারটা আসলে কি, যে কম্পিউটার রিফার্স টু, তাই না, কম্পিউটার refers to a special kind of electronic machine that can perform mathematical calculation and process dash masses of information masses of information at a dash speed। এখানে কি বসাইতে পারি আমরা? এইচ নাম্বারটাতে কি বসাইতে পারি?
এইচ নাম্বারটাতে কি বসাতে পারি? এইচ নাম্বারটা হচ্ছে লার্জ। গুড। তাহলে প্রসেস এ লার্জ মেসেজ অফ, অর্থাৎ বৃহৎ ইনফরমেশনটাকে তারা খুব সহজেই ক্যালকুলেট করতে পারে, তাই না? মেসেজ অফ ইনফরমেশন অ্যাট এ ড্যাশ স্পিড, আমরা কি লিখতে পারি? অ্যাট এ গ্রেট স্পিড, তাই না? অ্যাট এ গ্রেট স্পিড লিখতে পারি। আচ্ছা, গুড। অ্যাট এ গ্রেট স্পিড। দেন পরবর্তীটা দেখো, ইন এ ফিউ মিনিটস এ কম্পিউটার ক্যান পারফর্ম ক্যালকুলেশন দ্যাট ড্যাশ ম্যাথমেটিক্যালস উড নিড ম্যাথমেটিশিয়ানস উড নিড ইয়ার্স টু কমপ্লিট, অর্থাৎ কম্পিউটার এমন কিছু কাজ করতে পারে, এমন কিছু কাজ বাস্তবায়ন করতে পারে যা আসলে খুবই অভিজ্ঞ যারা ম্যাথমেটিশিয়ান রয়েছে তাদেরকে বছরের পর বছর লেগে যাইতে পারে। সে অনুযায়ী আমরা দেখো এখানে একটা নাউন ফর্ম আছে না, তাহলে নাউনের পূর্বে যখন আমরা কোনো কিছু বসাবো সেখানে কি বসবে? আমার অ্যাডজেক্টিভ বসবে। সে অনুযায়ী আমার অ্যাডজেক্টিভ আসে কোনটা? দেখো, ট্রেইনড ম্যাথমেটিশিয়ান। কি আছে? যে ট্রেইনড ম্যাথমেটিশিয়ানস উড নিড ইয়ার্স টু কমপ্লিট। গুড। দেন এখানে কারো কোনো প্রবলেম আছে? যারা জুমে বা ফেসবুকে আছো, এটাতে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সামিলা বলছো না, তার কম, তার প্রবলেম নেই। দেন আমরা পরবর্তীটাতে একটু যাব। ড্যাশ আরেকটা দেখবো আমরা, ল্যাঙ্গুয়েজ ড্যাশ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম অফ এক্সপ্রেশন অফ থটস ফিলিংস আইডিয়াস ইট ইস। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা কি, আমরা ভাষাটা কেন ব্যবহার করি? আমাদের ফিলিং, আমাদের আইডিয়া, আমাদের যে থটস গুলো সেটাকে প্রকাশ করার জন্য। তাহলে ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো এই পুরো সেন্টেন্সে একটা ভার্ব, কি ভার্ব অনুপস্থিত আছে, তাহলে এখানে আমার একটা কি লাগবে? অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব লাগবে। দেখো আমাদের এখানে কি আছে? বি দেওয়া আছে। বি ভার্ব বলতে আমরা কয়েকটা জিনিস জানি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং। এই যে বি ভার্ব হিসেবে এখানে আমার কোনটা বসাবো? যেহেতু এটা একটা চিরন্তন সত্য বোঝাচ্ছে, একটা অভ্যাসগত কর্ম বোঝাচ্ছে, সে অনুযায়ী আমরা এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবো যে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম অফ এক্সপ্রেশন অফ থটস ফিলিংস আইডিয়াস ইটিসি। দেন উই ইউজ ইট ফ্রম দ্য ড্যাশ উই ওক আপ ইন দ্য মর্নিং। আচ্ছা, উই ইউজ ইট, আমরা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজটাকে কি করি? ব্যবহার করি। ফ্রম দ্য ড্যাশ উই ওক আপ, আমরা যে মুহূর্ত থেকে ঘুম থেকে উঠি তারপর থেকে আমরা কি করি? ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করি। তাহলে ফ্রম দ্য মোমেন্ট উই ওক আপ, ফ্রম দ্য মোমেন্ট উই ওক আপ। আচ্ছা, মোহাম্মদ ওমর বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোমেন্ট উই ওক আপ ইন দ্য মর্নিং ড্যাশ উই গো টু বেড এট নাইট, অর্থাৎ সকাল থেকে একদম ঘুম থেকে আমরা উঠি, বক বক শুরু করি, এই যে বক বক গুলো করতেই থাকে একদম ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত। মানে অনেকে দেখো স্বপ্নেও বক বক করে, ঠিক আছে? তাহলে এই যে বক বকটা করি পর্যন্ত অর্থে, যতক্ষণ পর্যন্ত অর্থে আমরা কোনটা ইউজ করি? টিল অ্যান্ড টিল, তাই না? তাহলে কি হবে? যে ওয়াক আপ ইন দ্য মর্নিং টিল উই গো টু বেড এট নাইট। আচ্ছা, দেন উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ডিউরিং আওয়ার ড্যাশ আওয়ার্স, নট অনলি ডিউরিং আওয়ার ড্যাশ আওয়ার। আচ্ছা, দেখো সেই কথাই বলছে, আমরা আসলে আমাদের শুধুমাত্র কি জাগ্রত সময়টাতে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করি না। তার মানে এখানে কি হবে? উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ডিউরিং আওয়ার ড্যাশ আওয়ার, এখানে কি লিখতে পারি আমরা? নট অনলি আওয়ার ওয়ার্কিং আওয়ার্স, তাই না? তো আমাদের আসলে জাগ্রত সময়টাতে আমরা ব্যবহার করি না, বাট অলসো ইন আওয়ার ড্রিমস। এটা বললাম না, স্বপ্নে অনেক সময় কথা বলে, ঠিক আছে? মানুষজন স্বপ্নে পাগল টাগল হয়ে যায়, স্বপ্নে অনেক সময় কথা বলে। সারাদিন তো বক বক করেই, স্বপ্নে গিয়েও বক বক শুরু হয়ে দেয়। তো এটাকে বলে যে ওয়াকিং আওয়ার্সটাতেই আমরা শুধু কথা বলি না, আমরা ল্যাঙ্গুয়েজটা স্বপ্নেও ব্যবহার করি অনেক সময়। আচ্ছা, দেন উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু ড্যাশ হোয়াট উই ফিল। উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু, দেখো টু রয়েছে, টুর পরে যদি আমরা কোনো কিছু বসে তাহলে সেটা কি হবে? ভি ওয়ান বসবে। এখানে দেখো এক্সপ্রেশনটা নাউন ফর্ম হিসেবে আছে, তো এটাকে আমাদের কি করতে হবে? ভার্বে রূপান্তর করতে হবে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু ড্যাশ হোয়াট উই ফিল অ্যান্ড টু সে ড্যাশ উই লাইক অর ডিসলাইক। আচ্ছা, উইজ ল্যাঙ্গুয়েজ টু, এক্সপ্রেশনের ভার্বটা কি? এক্সপ্রেস হোয়াট উই ফিল অ্যান্ড টু সে ড্যাশ হোয়াট উই লাইক অর ডিসলাইক। এটা কি হবে? আচ্ছা, হোয়াট। আচ্ছা, উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক। গুড। এফ নাম্বার সবাই বলছো হোয়াট। আচ্ছা, দেন পরবর্তীটা দেখবা, উই অলসো ইউজ ইট টু ড্যাশ ইনফরমেশন। দেখো আরেকটা টু আছে, টুর পরে আমরা কি বসাই? টুর পরে ভি ওয়ান বসাইতে হবে। তাহলে অর্থ অনুযায়ী আমরা যদি এখানে ভি ওয়ান বসাতে চাই, যে উই অলসো ইউজ ইট টু ড্যাশ ইনফরমেশন, ইনফরমেশনটা কি গ্যাদার করতে, ইনফরমেশন অবটেইন করতে, অর্থাৎ ইনফরমেশনটা সংগ্রহ করতে আমরা কি ইউজ করি? ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তাহলে যে টু এর পরে আমাদের ভি ওয়ান লাগবে, এখানে আমার ভি ওয়ান কোথায় আছে? দেখো এই অবটেইনে ভি ওয়ানটা আছে, তাহলে সে অনুযায়ী এখানে বসবে কি? উই অলসো ইউজ ইট টু অবটেইন ইনফরমেশন, ঠিক আছে? অর্থাৎ ইনফরমেশন গ্যাদার করতে, নলেজ গ্যাদার করতে আমরা
কি করি, ভাষাটাকে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখানে যখন তোমরা কোনো টু দেখবা, যখন টু দেখবা তখন তোমরা কি কি ইউজ করবা, ভার্বের V1 ফর্ম ইউজ করবা। আশা করি বুঝতে পারছো। দেন language is a dash part of what we do dash and believe। আচ্ছা, language is a dash part, দেখো and একটা আর্টিকেল আছে আমার, তাই না, দেন পার্ট একটা নাউন আছে, তাহলে নাউনের পূর্বে যদি আমরা কোনো কিছু ইউজ করি তখন সেটা কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। নাউনের পূর্বে কোনো ইউজ করলে আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এখানে দেখো অ্যাডজেক্টিভ আসে কোনটা, ইন্টেগ্রাল, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের একটা কি অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা পার্ট, ইন্টেগ্রাল পার্ট। তাহলে এখানে ইট ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট, ইট ইজ অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ হোয়াট উই ডু ড্যাশ অ্যান্ড বিলিভ। আচ্ছা দেখো, হোয়াট উই ডু, এখানে একটা ভার্ব আছে, এখানেও একটা ভার্ব আছে। তোমরা মনে রাখবা এই যে কানেক্টরস গুলো বা কনজাংশন গুলো, এগুলোর উভয় পাশে কি থাকে, সেম ফর্ম থাকে। অর্থাৎ ধরো তুমি এখানে একটা কনজাংশন ইউজ করলা, ঠিক আছে, তো কনজাংশনের এই পাশে যদি একটা ছাগল থাকে তাহলে এই পাশেও একটা ছাগলই থাকবে, এই পাশে যদি একটা ভার্ব থাকে এই পাশেও একটা ভার্ব থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এন্ড এর এই পাশে আমার কি আছে, একটা ভার্ব আছে, তাহলে তার পূর্বেও আমার একটা কি লাগবে, ভার্ব লাগবে। তাহলে সেই অনুযায়ী এখানে আমরা কি বসাতে পারি, উই ডু ড্যাশ এন্ড বিলিভ। এখানে আমরা কি লিখতে পারি, আচ্ছা তোমরা সবাই লিখছো কি, পারসিভ, গুড, হোয়াট উই ডু পারসিভ এন্ড বিলিভ। আচ্ছা এখানে হবে কি, পারসিভ। আচ্ছা, আমরা যা করি, আমরা যা ভাবি, ঠিক আছে, বা আমরা যা বিশ্বাস করি, সবগুলোর ক্ষেত্রে আসলে আমরা ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ। দেন উই মাস্ট অ্যাভয়েড ড্যাশ ব্যাড ল্যাঙ্গুয়েজ, দেখো অ্যাভয়েড আছে। আচ্ছা, অ্যাভয়েড এর পরে কিছু কিছু যে প্রিপোজিশন গুলো, সাধারণত প্রিপোজিশন গুলো আমরা কি করি, প্রিপোজিশনের পরে আইএনজি ফর্ম ইউজ করি। এছাড়া কিছু ভার্ব আছে যে ভার্ব গুলোর পরে আমরা আইএনজি ফর্ম ইউজ করি, লাইক অ্যাভয়েড, এনজয়, স্টপ, ঠিক আছে, যে অ্যাভয়েড, এনজয়, স্টপ, এটা ইত্যাদি যে ভার্ব গুলো, পাশে আরো থাকে হচ্ছে মাইন্ড, এই ভার্ব গুলার পরে আমরা কি ইউজ করি, আইএনজি ফর্ম ইউজ করি। তাহলে উই মাস্ট অ্যাভয়েড ড্যাশ ল্যাঙ্গুয়েজ, উই মাস্ট অ্যাভয়েড ইউজিং ড্যাশ ল্যাঙ্গুয়েজ, তাই না, একটা ভার্বই আছে সেটা হচ্ছে ইউজ, এর সাথে আমরা আইএনজি ফর্ম যুক্ত করে এটা উত্তর করতে হবে। আচ্ছা, এখানে কারো কি কোনো প্রবলেম আছে, এই কোশ্চিনটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা জানাবা। আচ্ছা না স্যার, গুড, তোমরা সবাই পারো। ঠিক আছে, টেনশন করো না, পরীক্ষা খুব ভালো হবে তোমাদের। পরবর্তীটাতে আমরা একটু দেখবো এইটা নোবেল প্রাইজ নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সামনে আমাদের নোবেল প্রাইজ দেওয়া হবে তোমাদের সবাইকে যারা পরীক্ষায় ভালো করবা। আমরা একটু নোবেল প্রাইজ থেকে একটু উত্তর করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, এভরি ইয়ার the Nobel Prize is awarded for outstanding dash to the fields of science, literature, economics and for the dash of peace। অর্থাৎ কি বলছে যে প্রতি বছর নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড ফর আউটস্ট্যান্ডিং, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ অবদানের জন্য, টু দ্য ফিল্ড, অর্থাৎ কোন কোন ফিল্ডে দেখো, বিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি এবং আমাদের কি পিচ, অর্থাৎ শান্তিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আমরা কি দেই, নোবেল প্রাইজ দেই। ঠিক আছে, তাহলে দেখো অ্যাওয়ার্ডেড ফর দ্য আউটস্ট্যান্ডিং কি হইতে পারে, এখানে আউটস্ট্যান্ডিং ড্যাশ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে আমরা কি ইউজ করি, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না, তো অ্যাডজেক্টিভের পরে আমরা যদি কোনো কিছু ইউজ করতে চাই তাহলে সেখানে কি হবে, একটা নাউন ফর্ম বসাইতে হবে। তো এখান থেকে আমরা একটা ওয়ার্ড আমাকে ক্রিয়েট করতে হবে, একটা ওয়ার্ড পিক করতে হবে যেটাকে আমি নাউন ফর্মে বসাইলে এখানে আসলে অর্থটা যায়। তো সেই অনুযায়ী আসলে কোন নাউন ফর্মটা আমরা বসাতে পারি এখানে, আচ্ছা, কন্ট্রিবিউশন, গুড, অ্যাওয়ার্ডেড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন, আউটস্ট্যান্ডিং কন্ট্রি আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ডস অফ সায়েন্স, লিটারেচার, ইকোনমিক্স অ্যান্ড ফর দ্য ড্যাশ অফ পিস। দেখো এই যে দা আছে না, দা ডট 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 কোনো প্রিপোজিশন যদি থাকে এর মাঝখানে যেটা বসবে সেটা সবসময় কি হয়, নাউন হয়। অর্থাৎ তুমি যখন একটা দা দেখবে একটা সেন্টেন্সে, এবং ডট ডট দিয়ে একটা প্রিপোজিশন আছে পরে, তাহলে দা আর প্রিপোজিশনের মাঝখানে সবসময় কি বসবে, একটা নাউন ফর্ম বসবে। তাহলে এখানে আমাদের ফর দ্য ড্যাশ অফ পিচ আমরা কি লিখতে পারি, বি নাম্বারটা, একটা নাউন ফর্ম বসবে। আমরা কোন নাউন ফর্মটা এখানে অর্থগতভাবে বোঝাইতে পারি বলো তো। তা মেহেদী হাসান টুকু, এই টপিক অনেকগুলা পড়ছি, যেগুলা পড়ি তাছাড়া আর পারি না। আচ্ছা, তাহলে দেখো এখানে হবে কি আমাদের, এখানে আমরা দেখো প্রমোট, তার মানে কি, যাই শান্তি প্রমোট করে তাকে আমরা শান্তিতে কি দেই, নোবেল দিই। তাহলে এখানে প্রমোটের ভার্ব ফর্ম, নাউন ফর্মটা আমাদের ইউজ করতে হবে। তাহলে কি, দা প্রমোশন অফ পিচ,
আচ্ছা, দেন ইট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্যাশ প্রাইজ। দেখো প্রাইসটা একটা কি নাউন ফর্ম না, প্রাইজ হচ্ছে একটা নাউন ফর্ম, তাহলে নাউনের পূর্বে আবার আমাদের কি লাগবে, একটা অ্যাডজেক্টিভ ফর্ম লাগবে। তাহলে এইখান থেকে আমাদের এমন একটা ওয়ার্ড পিক করতে হবে যেটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করলে আমার কি হচ্ছে, অর্থভিত্তিক হচ্ছে। তাহলে কি হবে, ইট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্যাশ প্রাইজ। দেখো ইট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট প্রেস্টিজিয়াস প্রাইজ লিখতে পারে, প্রেস্টিজিয়াস, ঠিক আছে, ওয়ার্ল্ডস মোস্ট প্রেস্টিজিয়াস প্রাইজ। দেন if there is more than one recipient, the prize money is dash equally among the winners। দেখো এখানে একটা ইজ আছে, তাই না, তো প্রাইজ মানি তার একা 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 কারোর কাছে যায় না, একটা প্যাসিভ ফর্মে আছে। তো প্যাসিভ ফর্মে কোনো অক্সিলারি ভার্বের পরে আমরা কি ইউজ করি, একটা ভি3 ইউজ করি। তাহলে সে অনুযায়ী এখানে যদি ভি3 ইউজ করতে চাই আমরা কোন ভার্বটা ইউজ করব, মানি ইজ ড্যাশ ইকুয়ালি কোন ভার্বটা ইউজ করতে পারি? আচ্ছা, এখানে আমরা ইউজ করবো হচ্ছে কি, মানি ইজ ডিভাইডেড। দেখো এখানে একটা ভার্ব আছে ডিভিশন, তাই না, তো ডিভিশনের ভার্ব ফর্মটা যদি আমরা লিখি তাহলে কি হবে, ইজ ডিভাইডেড। আচ্ছা, ইকুয়ালি অ্যামাং দ্য উইনার্স দ্য প্রাইজ ওয়াজ ড্যাশ, দ্য প্রাইজ ওয়াজ ড্যাশ বাই স্যার আলফ্রেড নোবেল, দ্য ফাদার অফ দ্য সায়েন্স অফ ডিস্ট্রাকশন। আলফ্রেড নোবেলের নাম আমরা ছোটবেলা থেকে প্রচুর শুনি। সে কি করছিল, এই যে নোবেল প্রাইজটা, তাকে নোবেল প্রাইজটা কি করছিল, প্রবর্তন করেছিল। এবং তার যে বোমা ছিল, সে বোমাটার নাম কি, ডাইনামাইট, তাই না, যে ডিনামাইট আবিষ্কার করার পর যে অর্থগুলা পাইছিল, সেই অর্থ দিয়ে সে কি করছিল, এই যে নোবেল প্রাইজের জন্য আমাদের দান করছিল। তোমাদের জিকে তে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা। আচ্ছা, তারপরে দেখো ফাদার অফ সায়েন্স, দেন দ্য প্রাইজ ওয়াজ ড্যাশ। তাহলে এখানে যেহেতু ওয়াজ আছে, আবার একটা ওয়াজ আছে, তাহলে তার পরবর্তীতে আমার একটা কি লাগবে, ভি3 ফর্ম লাগবে। এই যে এই যে গ্যাপটাতে আমরা আসলে কোন ফর্মটা বসাবো, এইটা জাস্ট নিজের মাথায় আয়ত্ত করার চেষ্টা করো, ঠিক আছে। দ্য প্রাইজ ওয়াজ ড্যাশ, আমরা কি বসাতে পারি, দ্য প্রাইজ ওয়াজ, আমরা কি কোন কোন ভার্বটা এখান থেকে নিতে পারি, ইনস্টিটিউটেড, তাই না, ইনস্টিটিউটেড মানে কি, মানে হচ্ছে কোনো কিছু কি প্রবর্তিত করা, তাই না, কোনো কিছু প্রবর্তন করা। দ্য প্রাইজ ওয়াজ ইনস্টিটিউটেড, প্রাইজ ওয়াজ ইনস্টিটিউটেড বাই স্যার আলফ্রেড নোবেল, দ্য ফাদার অফ সায়েন্স এন্ড ডিস্ট্রাকশন। হি ড্যাশ ডাইনামাইট, সে ডাইনামাইট কি করছিল, হি ড্যাশ ডাইনামাইট। দেখো এখানে একটা ভার্ব লাগবে এবং ভার্বটা থাকবে হচ্ছে কি ভি2 ফর্মে, কারণ একটা অতীতের কথা বলতিছে, তাই না। তাহলে হি ড্যাশ ডাইনামাইট, এখানে আমরা কি লিখবো, হি, দেখো কোনো কিছু তৈরি করার অর্থে আমরা ইউজ করতে পারি ইনভেনশন। তাহলে যেহেতু ইনভেনশনটা এখানে নাউন, আমার লাগবে হচ্ছে ভি2 ফর্ম। তাহলে ইনভেনশনের ভি2টা কি, ইনভেন্টেড, তাই না, ইনভেন্টেড ডাইনামাইট। দেন Though Nobel Prize, though Nobel was born in Sweden, he was dash Russia। আচ্ছা, নোবেল, যে আলফ্রেড নোবেলটা, সে কোথায় জন্মগ্রহণ করছিল, সুইডেনে জন্মগ্রহণ করছিল, কিন্তু তার যে শিক্ষা জীবন, তার যে শৈশব কাল, এটা কেটেছিল হচ্ছে রাশিয়াতে। ঠিক আছে, এটা কে কে জানতা, সে যে রাশিয়াতে বড় হয়েছে, এটা কে কে জানতা? আচ্ছা, অ্যানি বলছো, আমি, গুড। আচ্ছা, তাহলে হি ওয়াজ ড্যাশ, হি ওয়াজ এডুকেটেড, তাই না, হি ওয়াজ এডুকেটেড রাশিয়া, এডুকেটেড ইন রাশিয়া। আচ্ছা, দেন ফর দিস ইম্পর্টেন্ট ইনভেনশন হি বিকাম ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। শি বিকাম, দেখো বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, একটা কি লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে আমরা সবসময় কি ইউজ করি, একটা অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করি। তাহলে হি বিকাম ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা কি লিখতে পারি এখানে, আচ্ছা, হি বিকাম ফেম আছে, দেখো ফেমের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি ফেমাস, তাই না, হি বিকাম ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড। হি আর্নড আ ড্যাশ সাম অফ মানি, হি আর্নড আ ড্যাশ সাম অফ মানি। দেখো সামটা হচ্ছে একটা কি নাউন ফর্ম, এখানে একটা আর্টিকেল আছে, তাহলে এর মাঝখানে আমার কি লাগবে, একটা অ্যাডজেক্টিভ লাগবে, হি ড্যাশ সাম অফ মানি। সে যে ডাইনামাইট আবিষ্কার করছিল, এটার দ্বারা সে প্রচুর টাকা ইনকাম করছিল, তাই না, তাহলে হি আর্ন এ হিউজ সাম অফ মানি। প্রচুর অর্থে আমরা এখানে কি লিখতে পারি, হিউজ সাম অফ মানি। দেন দ্য প্রাইজ ইজ গিভেন ফ্রম দ্য ইন্টারেস্ট অফ দ্য মানি, অর্থাৎ তার যে যে ডিনামাইট আবিষ্কার করার পর তার যে লভ্যাংশগুলো, তার যে মুনাফা, সেইখান থেকে যে সে কি করছিল, 10 লাখ সুইডিশ ক্রোন না কি যেন সে দান করছিল, তাই না, তো সেখান থেকে আমরা আসলে এই নোবেল প্রাইজটা পাচ্ছি। আচ্ছা, দেন দ্য উইনার্স অফ দ্য নোবেল প্রাইজ আর ড্যাশ উইথ গ্রেট রেসপেক্ট অ্যাক্রস দ্য
গ্লোব, অর্থাৎ এই যে নোবেল প্রাইজ যারা জয়ী হয় তাদেরকে আমরা কি করি, খুবই সম্মানের সাথে শ্রদ্ধার সাথে তাদের সাথে ব্যবহার করি বা তাদেরকে খুব শ্রদ্ধা করি। তো সেই অর্থে আমরা এখানে লিখতে পারি দে আর ট্রিটেড, তাই না, নোবেল প্রাইজ আর ট্রিটেড উইথ গ্রেট রেসপেক্ট, আর ট্রিটেড উইথ গ্রেট রেসপেক্ট। আচ্ছা, এখানে কারো কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, একদম বলতো জিটার একটা আবার রিভিউ করতে। আচ্ছা, এখানে আসলে অর্থ অনুযায়ী বোঝাচ্ছে কি যে দো নোবেল ওয়াজ বর্ন ইন সুইডেন, অর্থাৎ তার কিন্তু জন্মটা হয়েছিল কোথাতে, সুইডেনে, বাট তার যে বেড়ে ওঠা, তার যে শৈশবকাল, তার যে শিক্ষা জীবন, সেটা চলেছিল রাশিয়াতে। ঠিক আছে, তো সে অনুযায়ী এখানে অর্থ অনুযায়ী এডুকেটেডটাই আসতেছে, আর কোনো কিছু নেই। হি ওয়াজ এডুকেটেড ইন, যদি একটা প্রিপোজিশন ইন প্রয়োজন, ইন রাশিয়া। আচ্ছা, দেন পরবর্তীটাতে আমরা একটু যাব। আচ্ছা, এখন আমরা একটু দেখবো যে উইদাউট ক্লুজের যে ব্যাপারটা। উইদাউট ক্লুজের ক্ষেত্রে আসলে এটার কোনো নির্দিষ্ট কোনো ওয়ার্ড নাই, তুমি সিনোনিমাস কোনো ওয়ার্ড ইউজ করতে পারো। দেখা যায় কি যে বন্ধু ইউজ করছে ধরো যে স্টার্ট, আর তুমি ইউজ করছো ধরো যে বিগিন, তাই না? তো বন্ধুরটা দেখে তুমি তো হাই হতাশ হয়ে যাবা, কিন্তু হতাশায় পড়ে যাবা। এরকম পদা পড়া যাবে না, তুমি যে কোনো সিনোনিমাস ওয়ার্ড তুমি ইউজ করতে পারো একটা ওয়ার্ডে। ঠিক আছে, তো এটা কোনো নির্দিষ্ট ওয়ার্ড নাই, তুমি যে কোনো সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে পারো, বাট শুধু এটা মাথায় রাখবা যেন তোমার অর্থটা ক্রিয়েট করে। অর্থাৎ এই যে গল্প, এই গল্পের সাথে যেন তোমার অর্থটা যায়, সেই যে ওয়ার্ডটা লিখতেছো সেই ওয়ার্ডের সাথে যেন ওই গল্পের অর্থটা বা ভাবার্থটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমটা যদি বলি, দ্য প্রপার ড্যাশ অফ স্টাডি ইনভলভস রেগুলার এন্ড প্রপার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, দ্য প্রপার ড্যাশ অফ স্টাডি। আচ্ছা, যেহেতু একটা একটা প্রিপোজিশন আছে, এখানে একটা দা আছে, এখানে আমার একটা কি লাগবে, একটা নাউন ফর্ম লাগবে, তাই না? একটা নাউন ফর্ম লাগবে। তাহলে এখানে কোন নাউন ফর্মটা আমরা একটু ইউজ করতে পারি বলো তো? দ্য প্রপার, আচ্ছা, একজন লিখছো ওয়ে। আচ্ছা, আমরা অনেক কিছু ওয়ার্ড লিখতে পারি, আমরা কি কি ওয়ার্ড লিখতে পারি একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, দা প্রপার ওয়ে লিখতে পারি, প্রপার ফর্ম লিখতে পারি, প্রপার টাইপ লিখতে পারি, ঠিক আছে, প্রপার মেথড লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি। দেখো সবগুলাই কি একটা সিমিলার অর্থ ক্রিয়েট করতেছে। তো তুমি এমন একটা ওয়ার্ড লিখবা যে ওয়ার্ডটা যেন অন্যদের সাথেও সিমিলার ওয়ার্ড, তোমার সিমিলার ভাবার্থ ক্রিয়েট করে। ঠিক আছে, the proper way অথবা method study involves regular and proper understanding, then in order to dash best benefit, দেখো টু আছে, টু এর পরে আমরা কি ইউজ করি, টু এর পরে ভি ওয়ান ইউজ করি। তাহলে in order to dash best benefits from study, অর্থাৎ স্টাডি থেকে বেস্ট প্রিভিলেজটা নেওয়ার জন্য, বেস্ট সুবিধাটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? তা নেওয়া অর্থে আমরা কি লিখবো, ইন অর্ডার টু অবটেইন লিখতে পারি, তাই না, ইন অর্ডার টু অবটেইন, ইন অর্ডার টু গেট লিখতে পারি। আর কি কি লিখতে পারে, অবটেইন, গেট, এই ওয়ার্ডগুলো লিখতে পারে। আর কি কি লিখতে পারে একটু বলো তো? আচ্ছা, একজন লিখছে স্যার এক্সামের আগের দিন কি শুধু 24 আর 23-এর বোর্ড কোশ্চেন গুলো সলভ করে গেলে ইনাফ হবে না? আচ্ছা, দেখো এক্সামের আগের দিন আমি সাজেস্ট করব যে তোমাদের কিছুই পড়ার দরকার নেই, কারণ সারা 2 বছর যা পড়ছো এক্সামের আগের দিন পড়ে আসলে কোনো লাভ নাই। এক্সামের আগের দিন তোমরা ওইটা চেষ্টা করবা যেটাতে আসলে, মানে চেষ্টা করবা যতটা রিল্যাক্স থাকা যায়। ঠিক আছে, মানে এক্সামের আগের দিন পড়ে আসলে আলটিমেটলি কোনো লাভ নাই, 2 বছর যা পড়ছো তাই হবে। তো এক্সামের আগের দিন শুধু শুধু মাথা নষ্ট ভারী করার দরকার নেই, একটু রিল্যাক্স থাকবা, একটু পরীক্ষার হলে যেন একটু রিল্যাক্স থাকতে পারো সেই টেনশনটা করবা। যদিও টেনশনটা সবার হয়, খুব স্বাভাবিক, আমারও হয়তো। চেষ্টা করবা বোর্ড কোশ্চিন সলভ না করে তোমরা একটু মডেল টেস্ট সলভ করার চেষ্টা করবো, কারণ বোর্ড প্রশ্ন কিন্তু দেখবা সারা বছর সলভ করেই আসছো, আর অনেক সময় শেষ মুহূর্তে এসে আমরা মডেল টেস্ট গুলো করি না। তুমি যেই বোর্ডে পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, তো যে বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের যে গুরুত্বপূর্ণ কলেজগুলো, সেই কলেজগুলোর কোয়েশ্চিন সলভ করবা তোমরা, সেখান থেকে কমন পাইতে পারো। আর বোর্ড প্রশ্ন তো আমরা সারা বছরই সলভ করি, তো পরীক্ষার আগে তো আমার করার প্রয়োজন নাই। যেমন অনেকে দেখবা বোর্ড প্রশ্ন মুখস্থ হয়ে গেছে অনেকে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবে হচ্ছে নিজের বোর্ডের গুরুত্বপূর্ণ কলেজগুলো করতে। আচ্ছা, একদম বলছো 2 বছর কিছুই পড়ি নাই। শোনো, 2 বছর কিছুই পড়ো নাই, একটা পেজ আছে বুঝছো, মানে একটা পেজে আমি দেখেছিলাম একজন পোস্ট করলো যে যারা 2 বছর কিছুই পড়ো নাই, মাত্র 2 দিন ক্লাস করে এ প্লাস পাবা। ওরকম যারা হচ্ছে 2 দিনের কোর্স করাই নিশ্চিত এ প্লাস পাওয়াই দিবে তোমাদেরকে, তুমি তাদের কাছে যাইতে পারো বুঝছো। তো 2 বছর না পড়ে তো লাভ নাই, তো 2 বছর না পড়ে পরীক্ষার আগের দিন কি পড়বা? ওই বন্ধুর কাছে যাই দেখতে হবে বুঝছো। আচ্ছা, দেন পরবর্তীটাতে যাই আমরা একটু, টু অবটেন গেট বেস্ট বেনিফিট ফ্রম স্টাডি উই শুড রিড ড্যাশ অ্যান্ড ইন্টেলিজেন্টলি। দেখো আমি কি বলেছি, যখন কোনো কনজাংশন ইউজ করবা, কনজাংশনের এই পাশে যদি গরু থাকে তাহলে এই পাশেও গরু লাগবে।
এই পাশে ছাগল থাকলে এই পাশে ছাগল, এই পাশে মুরগি থাকলেও এই পাশে মুরগি। ঠিক আছে, দেখো এই যে কনজাংশন এন্ড, এরপরে কি আছে, একটা অ্যাডভার্ব আছে। যেহেতু অ্যাডভার্ব আছে, তাহলে আমার এই পাশেও একটা কি লাগবে, একটা অ্যাডভার্ব লাগবে। বুঝতে পারছো? তাহলে এখানে আমি কোন অ্যাডভার্বটা বসাইতে পারি? গুড। আমরা কেয়ারফুলি বসাইতে পারি, অ্যাটেন্টিভলি বসাইতে পারি, তাই না? আমরা কেয়ারফুলি বসাইতে পারি। আচ্ছা, কেয়ারফুলি বসাইতে পারি, অ্যাটেন্টিভলি বসাইতে পারি। আচ্ছা, একদম স্যার কিছুই তো পারি না, এখন কি করব ইংলিশ? যদি ফেল করার ভয় থাকে তাহলে পরীক্ষায় বসো না, সামনের বছর পরীক্ষা দিও। আচ্ছা, ইন্টেলিজেন্টলি, উই শুড নট স্টাডি ড্যাশ ফর দ্য পারপোজ অফ ড্যাশ এক্সামিনেশন। উই শুড নট স্টাডি ড্যাশ ফর দ্য পারপোজ, এখানে একটা অ্যাডভার্ব লাগবে। দেখো ভার্ব আছে, সাবজেক্ট আছে, সবকিছুই আছে, আর একটা অ্যাডভার্ব লাগবে। আমরা কি অ্যাডভার্বটা ইউজ করতে পারি? উই শুড নট স্টাডি অনলি ফর, তাই না? উই শুড নট স্টাডি অনলি ফর দ্য পারপোজ অফ ড্যাশ দ্য এক্সামিনেশন। দেখো অফ আছে, তো অফের পরে যদি আমরা কোনো ওয়ার্ড ইউজ করতে চাই, তখন সেটা নাউন ফর্মে বসাইতে হবে, অথবা কোনো ভার্ব ইউজ করতে চাইলে আমরা কি লাগবে, আইএনজি ফর্ম লাগবে। তাহলে সেই অনুযায়ী এখানে আমি কি বসাইতে পারি আইএনজি ফর্মটা? আচ্ছা, সবাই লিখছো পাসিং, গুড। তাহলে পারপোজ অফ পাসিং দ্য এক্সামিনেশন। ঠিক আছে। আচ্ছা, তো দেখো শেষ মুহূর্তে আসলে শেখার কিছু নয়, যতটা পারো প্র্যাকটিস করবা। তুমি 2টা বোর্ড করো বা 5টা বোর্ড করো বা 10টা বোর্ড করো, ইটস আপ টু ইউ। বাট নতুন করে কোনো কিছু শিখতে যাইও না, ঠিক আছে? শেষ মুহূর্তটা প্র্যাকটিসের উপর রাখো। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, শেষ মুহূর্তে তোমার প্রস্তুতিটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা, দেন উই শুড টেক জেনুইন ড্যাশ ইন আওয়ার স্টাডি সো দ্যাট উই ক্যান এনজয় হোয়াট উই ড্যাশ। আচ্ছা, উই শুড টেক জেনুইন ড্যাশ, অর্থাৎ আমরা যখন পড়তে বসবো, তখন যেন অন্য কারোর কথা আমাদের মাথায় না আসে। পড়তে বসার সময় যেন আমরা খুবই রিল্যাক্সে পড়তে পারি, খুবই এনজয় করে পড়তে পারি, ঠিক আছে? তাহলে আমরা সেখানে লিখতে পারি উই শুড টেক জেনুইন ইন্টারেস্ট লিখতে পারি। উই শুড টেক জেনুইন ইন্টারেস্ট লিখতে পারি, উই শুড টেক জেনুইন এনজয়মেন্ট লিখতে পারি। এই এই সকল জিনিসগুলো আসলে আমরা লিখতে পারি। আচ্ছা, আর কি কি লিখতে পারি তোমরা একটু বলো তো? ইন্টারেস্ট বলছো, একজন পারপোজ লিখছো। আচ্ছা, উই শুড টেক জেনুইন পারপাস, পারপাসও লিখতে পারো। অর্থাৎ আমরা যখন পড়তে বসবো, আমাদের মনে যেন অন্য অন্য কেউ চলে না আসে। বুঝতে পারছো? তোমার মনে যেন পড়াটাই থাকে, তুমি যেন পড়াটাকে খুবই রিল্যাক্স রিল্যাক্স করতে পারো, পড়াটা যেন এনজয়মেন্টের মধ্যে নিতে পারো। তোমার পড়া যেন তোমার রিল্যাক্সেশনের একটা কারণ হয়, ঠিক আছে? কোনো ডিপ্রেশনের কারণ যেন না হয়। দেন ইন আওয়ার স্টাডি সো দ্যাট উই ক্যান এনজয় হোয়াট উই ড্যাশ, অর্থাৎ আমরা পড়াশোনাটাকে একটা ইন্টারেস্টের ভিতর নিয়ে আসতে চাবো, যেন আমরা যেটা পড়ি সেটাই আমরা খুব এনজয় করতে পারি। তাহলে হোয়াট উই স্টাডি লিখতে পারি, হোয়াট উই রিড লিখতে পারি, ঠিক আছে? দেন দিস উইল গিভ আস নলেজ অ্যান্ড উইজডম অ্যান্ড ড্যাশ দ্য হরিজন অফ আওয়ার ড্যাশ। আচ্ছা, দিস উইজ দিস উইল গিভ আস নলেজ অ্যান্ড উইজডম অ্যান্ড ড্যাশ দ্য হরিজন অফ আওয়ার, এখানে একটা কি লাগবে, আমার ভার্ব লাগবে। কারণ এইখানে একটা ভার্ব রয়েছে, দিস উইল গিভ আস নলেজ অ্যান্ড উইজডম অ্যান্ড ড্যাশ আওয়ার হরিজন। তাহলে এখানে কি, ব্রডেন আওয়ার হরিজন, তাই না? ব্রডেন লিখতে পারি। আর কি কি লিখতে পারি আমরা? ওয়াইডেন লিখতে পারি, গুড। দিস উইল ওয়ার্ডেন দ্য হরিজন অফ আওয়ার। আচ্ছা, ব্রডেন লিখতে পারি, আমরা ওয়াইডেন লিখতে পারি, তাই না? আচ্ছা, অনেক কিছু লিখতে পারি। দ্য হরিজন অফ আওয়ার ড্যাশ, অফ আওয়ার কি, নলেজ হইতে পারে, অফ আওয়ার মাইন্ড হইতে পারে, অর্থাৎ আমাদের জ্ঞানের যে হরিজনটা রয়েছে, জ্ঞানের যে ক্ষেত্র রয়েছে, সেটা কি করে, বৃদ্ধি করতেছে। সেই যে জ্ঞানের ক্ষেত্র, আমাদের মন মানসিকতার ক্ষেত্র, সেই অর্থে আমরা মাইন্ড লিখতে পারি, আমরা নলেজ লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা উইজডম লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি। যে জ্ঞানের ক্ষেত্র, আমাদের মন মানসিকতার যে ক্ষেত্রটা, সেটা কি করে, প্রসারিত করে। দেন উই শুড দেয়ারফর স্টাডি নট ফর ইমিডিয়েট গেইনস বাট ফর ড্যাশ দ্য ওয়েলথ অফ আওয়ার মাইন্ড। দেখো একটা প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশনের পরে আমরা কোন ফর্মটা ইউজ করবো, একটা নাউন ইউজ করব, অথবা ভার্ব ইউজ করতে চাইলে আমরা কি ইউজ করব, আইএনজি ফর্মটা ইউজ করব। তাহলে এখানে আমরা কোন ভার্বের আইএনজি ফর্মটা ইউজ করতে পারি, বা কোন নাউন ফর্মটা ইউজ করতে পারি, একটু বলো তো? একদম হচ্ছে এইচ এর বাংলা। আচ্ছা, ব্রডেন মানে জানো না, প্রসারিত করা, ঠিক আছে? কোনো কিছু প্রসারিত করা, বাড়িয়ে দেওয়া, ঠিক আছে? কোনো কিছু ওয়াইড করা, এটাকে বলা হয় ব্রডেন। আচ্ছা, দেন বাট ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ওয়েলথ লিখতে পারি, ফর দ্য ডেভেলপিং অফ, ফর দ্য ডেভেলপিং দ্য ওয়েলথ অফ আওয়ার মাইন্ড লিখতে পারি, ফর ইনরিচিং লিখতে পারি। যেটাই লেখা একটা নাউন ফর্ম অথবা আমি একটা আইএনজি ফর্ম লাগবে, ঠিক আছে?
আচ্ছা, ইনক্রিজ ইন গেইনিং দ্য ওয়েলথ অফ আওয়ার মাইন্ড লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারে একটা আইএনজি ফর্ম। এই পুরোটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবা। আচ্ছা, দেন আমরা একটু পরেরটাতে যাবো, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন অবভিয়াসলি রিকোয়ার্স এ কমন ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। আচ্ছা, যে এই যে গ্লোবালাইজেশনের যে প্রসেসটা, সেটার জন্য আসলে আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। সেই কমন ল্যাঙ্গুয়েজটা কেন প্রয়োজন? যোগাযোগের জন্য। লাইক ধরো যে তুমি রাশিয়া গেলা, তুমি একটা বাঙালি, তো রাশিয়া বাংলা বোঝে না, তুমিও রাশিয়ান বোঝো না, এই তোমাদের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য আমাদের একটা ইন্টারপ্রেটার প্রয়োজন। সেই ইন্টারপ্রেটারটা হচ্ছে কি ইউজ করে? একটা কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা তুমিও বুঝবা সেও বুঝবে। ঠিক আছে, সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে তোমাদেরকে একটা কথোপকথন করাই দিতে পারে, এটা একটা একটা মাধ্যম হইতে পারে। আবার আমরা অনেক সময় গাইড নিয়ে যাই, ট্যুর গাইড, তারাও কি করে যে কমিউনিকেশনের মাধ্যমটাকে একটা কমন ল্যাঙ্গুয়েজে নিয়ে চলে আসে। সে অর্থে আমাদের একটা গ্লোবালাইজেশনের জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ। ফর মেনি ডিফাইন্ড রিজনস ইংলিশ হ্যাজ ড্যাশ দা হ্যাজ রয়েছে, তাই না? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে আমরা কি ইউজ করবো? একটা V3 ইউজ করবো। এখানে আসলে কোন V3টা ইউজ করতে পারি এখানে বলো তো? এখানে কোন V3টা ইউজ করতে পারি? হ্যাজ গটেন, হ্যাজ আর্নড একজন লিখছো। আর কি কি ইউজ করতে পারি? আচ্ছা, আমরা ইউজ করতে পারি হ্যাজ আর্নড, তাই না? হ্যাজ অ্যাচিভ, হ্যাজ অ্যাচিভড দ্য ড্যাশ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, অ্যাচিভ দ্য স্ট্যাটাস, তাই না? অ্যাচিভ দ্য স্ট্যাটাস অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। দেন as a result it has dash national borders to reach people who speak other languages। আচ্ছা, as a result it has dash national borders, মানে আবার একটা হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজের পর আমরা কি লাগবে? একটা V3 লাগবে। এখানে কোন V3টা ইউজ করতে পারি? আচ্ছা, জায়েদ হাসান লিখছো ক্রসড, গুড। অ্যাজ এ রেজাল্ট ইট হ্যাজ ক্রসড ন্যাশনাল বর্ডার্স, তাই না? তার মানে কি এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, এটা আসলে কি কোনো জাতীয়তা, একটা জাতীয় বর্ডারের ভিতরে না, এটা একটা কি বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে। সেই অর্থে আমরা ক্রসড লিখতে পারি। As a result, it has crossed national borders to reach people who speak other languages. It is no longer the dash possession of British and American or other native speaker। অর্থাৎ এই যে ইংলিশ ভাষাটা, এটা সচরাচর আমরা আমেরিকানদের বা ইংল্যান্ডে যারা বসবাস করে তাদের একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে জানতাম। তো এই যে ইংরেজি ভাষার প্রসার এতটাই বৃদ্ধি পেয়েছে যে এটা আসলে শুধুমাত্র তাদের দখলেই এখন আর নাই, তাই না? এই যে পজেশন মানে হচ্ছে কি অধিকার বা দখলে বোঝায়। তাহলে কি যে নো লঙ্গার দ্য ড্যাশ পজেশন, নো লঙ্গার দ্য কি লিখতে পারি? দ্য অনলি পজেশন অফ ব্রিটিশ or আমেরিকান or other native speakers but a language that ওয়ার্ল্ডস পিপল, দ্যাট ড্যাশ ওয়ার্ল্ডস পিপল। অর্থাৎ ব্রিটিশ অথবা আমেরিকানদের জন্যই শুধুমাত্র ইংরেজি একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ না, বরং পৃথিবীতে অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের জন্য এটি একটি নেটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা কি লিখতে পারি? একজন লিখছো আন্ডার ডি নম্বরটা। আচ্ছা, নো লঙ্গার দ্য আন্ডার পজিশন না, অনলি পজিশনটা সবচেয়ে ভালো যায়, ঠিক আছে? চাইজাসান অর্থের সাথে আসলে তোমার ওইটা যাচ্ছে না। আর দ্য নেটিভ স্পিকার্স বাট এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ড্যাশ ওয়ার্ল্ডস পিপল, দ্যাট বিলংস ওয়ার্ল্ডস পিপল। ঠিক আছে, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটা কি পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে বিলংস করে। দেন ইনফ্যাক্ট বাইল্যাঙ্গুয়াল অ্যান্ড মাল্টিল্যাঙ্গুয়াল ইউজার্স অফ ইংলিশ ড্যাশ ইটস মনোলিঙ্গুয়াল নেটিভ টু দ্য স্পিকার্স। এটা আমরা এফ নাম্বারটা কি লিখতে পারি একটু বলো তো? যারা ফেসবুকে বা জুমে আছো তারা একটু বলো, এফ নাম্বারটা কি লিখতে পারে? এফ নাম্বারটা কি লিখতে পারে? এটা বড় হচ্ছে না ভাই। এফ নাম্বারটা কেউ পারতিস না? আচ্ছা, এফ নাম্বারটা তোমরা একটা জিনিস লিখতে পারো, মিরর লিখতে পারো। ঠিক আছে, যে ইনফ্যাক্ট বাইল্যাঙ্গুয়াল এন্ড মাল্টিল্যাঙ্গুয়াল ইউজার্স অফ ইংলিশ মিররস আর মিরর ইটস মনোলিঙ্গুয়াল নেটিভ টু দ্য স্পিকার। অর্থাৎ এই যে যারা ইংরেজি হচ্ছে ভাষাটাকে একটা নেটিভ হিসেবে নিয়েছে, বা যারা গাইড হিসেবে একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটাকে ব্যবহার করতেছে, তারা আসলে ওই যে নেটিভ স্পিকার তাদের একটা প্রতিফলন ঘটাচ্ছে। ঠিক আছে, সে প্রতিফলন ঘটানোর অর্থে আমরা কি জানি? একটা মিরর ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আচ্ছা, দেন দিস ফেনোমেনন হ্যাজ led to a dash variety of English around the world। আচ্ছা,
দিস ফেনোমেনন হ্যাজ লেড টু এ ড্যাশ ভ্যারাইটি অফ ইংলিশ। এখানে আমরা কি লিখতে পারি, জি নাম্বারটা কি লিখতে পারি? আচ্ছা, জি নাম্বারটা কি লিখতে পারি? ওয়াইড ভ্যারাইটি অফ ইংলিশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গুড। ওয়াইড ভ্যারাইটি, wide variety of English around the world. Then, as more and more people speak English, more and more varieties have dash, which are strongly influenced by the pronunciation, grammar, and idioms of the dash mother tongues. আচ্ছা, অর্থাৎ as more and more people speak English, more and more varieties have dash, অর্থাৎ যত বেশি মানুষ ইংরেজিতে কথা বলবে তত বেশি ইংরেজির যে বিভিন্নতা রয়েছে, ইংরেজির যে বৈচিত্র্য রয়েছে, সেগুলো ফুটে উঠবে। ফুটে ওঠা অর্থে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করতে পারি? তো জাহিদ হাসান লিখছো অ্যাপিয়ার্ড। আচ্ছা, অ্যাপিয়ার্ড লিখতে পারি, ইমার্জ লিখতে পারি, ভ্যারাইটিস হ্যাভ ইমার্জড লিখতে পারি, তাই না? উদিত হচ্ছে, অ্যাপিয়ার্ড লিখতে পারি। যে কোনো জিনিস আমরা লিখতে পারবো যেটা অর্থের সাথে যাচ্ছে, হুইচ আর স্ট্রংলি ইনফ্লুয়েন্স। অর্থাৎ এই যে বৈচিত্র্যতাটা, এটা কেন আসতেছে? এটা আসতেছে হচ্ছে এই যে প্রোনাউন্সিয়েশন। দেখো, বাংলা ভাষার যে এই যে বৈচিত্র্যটা আসে, কেউ যে বরিশাইল্লা ভাষায় কেউ কথা বলে, কেউ নোয়াখাইল্লা ভাষায় কথা বলে, কেউ চট্টগ্রামের ভাষায় কথা বলে। এই যে ভাষার যে বৈচিত্র্যতাটা, এটা কেন আসতেছে? আমাদের প্রোনাউন্সিয়েশনের জন্য আসতেছে, আবার আমাদের গ্রামার এন্ড ইডিয়মস অফ দ্য ড্যাশ মাদার টাংস। অর্থাৎ এই যে বিভিন্ন যে মাদার টাংস গুলো রয়েছে, লাইক আমরা যখন বাঙালিরা ইংরেজিতে কথা বলবো, আমাদের প্রোনাউন্সিয়েশনটা একরকম হচ্ছে। রাশিয়ানরা যখন ইংরেজিতে কথা বলবে, তাদের প্রোনাউন্সিয়েশনটা একরকম হচ্ছে। আবার আমেরিকান বা ব্রিটিশরা যারা কথা বলবে, তাদের প্রোনাউন্সিয়েশন আবার তাদের চেয়ে ভিন্ন হচ্ছে, তাই না? এই যে ভিন্নটা হচ্ছে কেন হচ্ছে? আসলে আমাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষার প্রোনাউন্সিয়েশন, গ্রামার, এই সকল কারণে আমাদের হচ্ছে এই ভাষার হচ্ছে ভিন্নতা তৈরি হচ্ছে। তো সেই অর্থে আমরা এখানে কি লিখতে পারি? চিটাগাঙ্গিয়ান ডেফিনেটলি টপস অল দ্য আদার ল্যাঙ্গুয়েজেস, গুড। তুমি কি তোমার বাসা কি চট্টগ্রামে নাকি, জাহিদ হাসান? চট্টগ্রামের মানুষ। আচ্ছা, ইডিয়মস অফ দা আমরা লিখতে পারি রেসপেক্টিভ মাদার টাংস লিখতে পারি। আচ্ছা, আর কি কি লিখতে পারি? আই নাম্বারটা আর কি কি লিখতে পারি? আচ্ছা, অ্যানি বলছো, আমার বাড়ি কোথায়? আচ্ছা, বাড়ি বলবো কিন্তু দাওয়াত টাওয়াত দেবো না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আই নাম্বারটা কি বলতে পারি বলো? আচ্ছা, ওন মাদার টাংস, ইডিয়মস অফ দা ওন মাদার টাংস লিখতে পারি, গুড। দেন ওয়ার্ল্ড ইংলিশ হ্যাজ নাও ড্যাশ অ্যাওয়ে ফ্রম দ্য কন্ট্রোল অফ ইটস নেটিভ স্পিকার। অর্থাৎ এই যে নেটিভ স্পিকার কারা ছিল? আমাদের আমেরিকানরা, ইংল্যান্ড যারা ছিল তারা ছিল, তাই না? তো তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে কোন ইংরেজি ল্যাঙ্গুয়েজটা। তো সেই অর্থে, বাইরে যাওয়া অর্থে আমরা কি লিখতে পারি? হ্যাজ নাও ড্যাশ অ্যাওয়ে ফ্রম, হ্যাজ নাও একজন কি লিখছো? গটেন অ্যাওয়ে। গটেনটা যাচ্ছে না, ঠিক আছে? হ্যাজ নাও মানে চলে যাওয়া অর্থে আমরা গান লিখতে পারি, হ্যাজ নাও গান অ্যাওয়ে ফ্রম দ্য কন্ট্রোল অফ ইটস নেটিভ স্পিকার্স। আচ্ছা, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবা। এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবা। জায়েদ হাসান চট্টগ্রাম বাসিন্দা, কোনো প্রবলেম আছে? চট্টগ্রামের মানুষ তো অনেক সময় ভর্তি হইতে আসে না এদিকে, তুমি কি ভর্তি হবা ঢাবিতে চান্স পাইলে? তো শিওর না স্যার, জানতাম। এই চট্টগ্রামের মানুষজন নিজের এলাকা ছেড়ে যাইতে ভয় পায়, বুঝছো? তোমরা কি ভয়টাই পাও নাকি? ভয়টাই পাও নাকি, নিজের এলাকা ছাড়তে চাও না? খালি এলাকার ভিতর দাদাগিরি দেখালে হবে? হ্যাঁ, উই লাভ আওয়ার ওন ল্যান্ড, গুড। এলাকার ভিতর দাদাগিরি দেখালে হবে? বেরো বেরো। আচ্ছা, পরবর্তীটাতে একটু আমরা যাই। দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট চাইল্ড ইজ দ্য ড্যাশ অফ দ্য ম্যান। এটা কি হবে? এই নাম্বারটা বলো। চাইল্ড ইজ দ্য ড্যাশ অফ দ্য ম্যান, এই নাম্বারটা কি হবে? ফাদার, গুড। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, এটা একটা প্রবাদ বাক্য এবং আমাদের টেক্সট বইতেও কিন্তু এটা আছে, ঠিক আছে? কবিতা পাঠে পাবা, ফাদার অফ দ্য ম্যান। দেন টুডেস চাইল্ড ইজ দ্য ড্যাশ অফ এ নেশন। টুডেস চাইল্ড অর্থাৎ বর্তমানে যারা শিশু, ওই তোমাদের মতো আমাদের মতো যারা শিশু, তারা দেশের কি? তারা দেশের হচ্ছে ভবিষ্যৎ, তাই না? ফিউচার অফ দ্য নেশন। আচ্ছা, যখন দেখো ঢাবিতে চান্স পাবা, তখন বলবি তুই তো এলাকার ভবিষ্যৎ, তুই দেশের ভবিষ্যৎ, সে মুখ উজ্জ্বল কর। তাহলে দেখবা নিজের মুখে কালো হয়ে গেছে, ঠিক আছে? উই উইল ড্যাশ দ্য কান্ট্রি। হি হি উইল ড্যাশ দ্য কান্ট্রি।
তাহলে এই মানুষগুলো কি করবে? কান্ট্রিকে লিড করবে, তাই না? হি উইল লিড দ্য কান্ট্রি। একজন লিডস লিখছো, লিড না কিন্তু। এই যে মডাল ভার্ব গুলোর পরে সবসময় বেস ফর্ম বসে। লিড দ্য কান্ট্রি। দেন ডি নাম্বারটা, দ্য হোল ড্যাশ ডিপেন্ডস অন দেয়ার প্রপার ড্যাশ। দ্য হোল ড্যাশ, দ্য হোল, আচ্ছা গুড, কান্ট্রি লিখছো, গুড। দ্য হোল কান্ট্রি লিখতে পারে, হোল কান্ট্রি লিখতে পারে, হোল নেশন লিখতে পারে। ঠিক আছে। আচ্ছা, আনিশা ও কার্শি বলছো ফিউচার লিড, গুড। আর কি কি হইতে পারে? আচ্ছা, নেশন ডিপেন্ডস অন দেয়ার প্রপার ড্যাশ। প্রপারের পর কি লিখতে পারি বলো তো? একজন হচ্ছে প্রপার গ্রোথ। আচ্ছা, প্রপার নারিশমেন্ট। এই চট্টগ্রামের ছেলেরা কি প্রপার ভাবে প্রপারলি নারিশ হয়? হয় স্যার। আচ্ছা, তাহলে প্রপারলি যেহেতু তৈরি হও, তাহলে এলাকার বাইরে আসতে ভয় পাও কেন তুমি, হ্যাঁ? নিজ এলাকায় থাকো, হ্যাঁ। আচ্ছা, দেন পরবর্তীটা দেখো, ডিপেন্ডস অন দ্য প্রপার। আমরা দুইটা অনেক কিছু লিখতে পারি, কিন্তু দেখো প্রপার গ্রোথ লিখতে পারি, প্রপার ইউটিলাইজেশন লিখতে পারি, তাই না? প্রপার ইউটিলাইজেশন লিখতে পারি। দেন প্রপার এডুকেশন লিখতে পারি। আর কি কি লিখতে পারি? প্রপার গ্রোথ, প্রপার এডুকেশন, প্রপার লিডিং একজন লিখছো। ওই যে স্যার ভালোবাসা। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ড্যাশ টু রাউজ দেয়ার ড্যাশ। আচ্ছা, ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল, অ্যাডজেক্টিভ ফর্ম আছে, তাহলে পরবর্তী একটা নাউন লাগবে। কোন নাউন ইউজ করতে পারি? ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ড্যাশ টু রাউজ রেসপন্সিবিলিটি। ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল ডিউটি লিখতে পারবি, রেসপন্সিবিলিটি লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি, তাই না? ডিউটি অথবা রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি টু রাউজ দেয়ার ড্যাশ ট্যালেন্ট। তারপরে যে সুপ্ত প্রতিভা, চট্টগ্রাম মানুষের সুপ্ত প্রতিভাকে তুমি ইংরেজিতে কি বলো? আমিরা বলছো হিডেন, একদম বলছো লেটেন্ট। আচ্ছা, আমরা হিডেন ট্যালেন্ট লিখতে পারি, লেটেন্ট ট্যালেন্ট লিখতে পারি, তাই না? লেটেন্ট খুব সুন্দর একটা ওয়ার্ড, লেটেন্ট ট্যালেন্ট অথবা হিডেন ট্যালেন্ট, আনএক্সপ্রেস ট্যালেন্ট, অনেক কিছু লিখতে পারি। আচ্ছা, দেন আমরা একটু দেখবো, a sound environment is dash both in the family and the society so that a child dash up physically, mentally and spiritually. A sound environment, সাউন্ড এনভায়রনমেন্ট কি বোঝাতে চাইছে? খুব মানে শব্দ বেশি যে এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্ট বোঝাচ্ছে না। সাউন্ড এনভায়রনমেন্ট বোঝাচ্ছে খুবই মানে নির্মল যে আবহাওয়া। ঠিক আছে, তাহলে সাউন্ড এনভায়রনমেন্ট কি হইতে পারে এখানে? ইজ, আমরা অনেক কিছু লিখতে পারি, কিছু ইজ ইন নিডেড, ইজ ইম্পর্টেন্ট, তাই না? অথবা ইজ নেসেসারি লিখতে পারে, necessary in the family and society so that a child dash up physically, mentally and spiritually. So that a child, এখানে দেখি এটা কে ঠিক করতে পারো? so that a child grow up লিখছো আমিরা। আচ্ছা, জাহিদ হাসান লিখছো grows up, একজন লিখছো ক্যান গ্রো, তিনজন তিন টাইপের লিখছো। আচ্ছা, আনিশা ও কার্শি লিখছো গ্রো। আচ্ছা, এখন দেখো তিনজনের ভিতরে একজনেরটা রাইট হয়েছে। দেখবা তোমরা যখন সো দ্যাট পাবা বাক্যের মাঝে, ঠিক আছে, তখন বাক্যের মাঝে সো দ্যাট পাবা। এই পাশে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে, বুঝছো, এই পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এই পাশে আমি কি লিখবো? ক্যান প্লাস ভি ওয়ান দিয়ে লিখবো। আর এই পাশে যদি আমার পাস্ট টেন্সের কিছু থাকে, তাহলে এই পাশে আমি ইউজ করবো হচ্ছে কুড প্লাস ভি ওয়ান দিয়ে। দেখো সো দ্যাট এর এই পাশে কি আছে আমার? ইজ, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ওই পাশে আমি কি ক্যান প্লাস ভি ওয়ান ইউজ করতে আমার। ঠিক আছে, তাহলে কি হবে? ক্যান গ্রো হবে। বুঝতে পারছো? সো দ্যাট এ চাইল্ড ক্যান গ্রো আপ ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি। এই যে ভুল করলা, এইসব ভুল করলে চলবে এখন? আনিশা ও কার্শি তোমারটাও ভুল হয়েছে কিন্তু। ক্যান গ্রো আপ মেন্টালি, স্পিরিচুয়ালি, দেন অনলি দেন ইট উইল বি ড্যাশ টু বিল্ড আপ এ বিউটিফুল অ্যান্ড ডেভেলপড কান্ট্রি। ইট উইল বি, বি এর পরে আমরা দুইটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে ভি থ্রি অথবা অ্যাডজেক্টিভ ইউজ করি। এখানে আমরা কোনটা ইউজ করতে পারি? আচ্ছা, আনিশা ও কার্শি বলছো পসিবল, তোমরা কি বলছো দেখো? স্নিগ্ধা বলছো, সানজিদা বলছো শুধু অ্যাবল।
জাহিদ হাসান বলছে পসিবল। আর কে কি বলছো? আচ্ছা, ইট উইল বি পসিবল টু বিল্ড আপ এ বিউটিফুল এন্ড ডেভেলপড কান্ট্রি। তো এখানে কারো কোনো প্রবলেম আছে? এখানে কি কারো কোনো প্রবলেম আছে? বলছো না স্যার। জানাইছে নিচেরটা অফ ছিল, আমি জ্বালাই দিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, পরবর্তীটাতে একটু দেখবা, অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট। চেঞ্জ এই করা লাগবে। নাম্বারটা, অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট আর ড্যাশ। এখানে আর এর পরে আমরা কি ইউজ করবো দেখো, আরটা হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব না? তাহলে এরপরে আমরা হয় আইএনজি যুক্ত একটা ভার্ব ইউজ করব, নয়তো প্যাসিভ ফর্মে থাকলে আমরা কি ইউজ করব, ভি3 ইউজ করব। ঠিক আছে, অথবা যদি লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব। তোমরা জানো অবশ্যই যে লিঙ্কিং ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব কোনটা। এখানে আমরা কি লিখতে পারি যে অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্টটাকে কি করে, তৈরি করে। মেক আপ মানে কি, তৈরি করা। তাই আমাদের পরিবেশ তৈরি করে যে সকল জিনিস, এই প্রত্যেকটা জিনিস কি একটা আরেকটার সাথে সাদৃশ্যপূর্ণ বা একটা আরেকটির সাথে কি লেগে আছে, ইন্টার রিলেটেড। আর ইন্টার রিলেটেড, ইন্টার রিলেটেড। আচ্ছা, ইন্টার রিলেটেড আমরা আর কি লিখতে পারি ইন্টার রিলেটেড বাদে? আচ্ছা, গুড, জাহিদ হাসান লিখছো ইন্টার কানেক্টেড, গুড। তাহলে অল থিংস দ্যাট মেক্স আপ দ্য এনভায়রনমেন্ট আর ইন্টার কানেক্টেড হইতে পারে, ইন্টার রিলেটেড হইতে পারে। দেন পরবর্তীটা দেখো, দ্য ওয়ে ইন হুইচ পিপুল, অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস আর রিলেটেড টু ইচ আদার অ্যান্ড টু দেয়ার ড্যাশ ইজ নোন এজ ড্যাশ। আচ্ছা, দ্য ওয়ে ইন হুইচ পিপুল অর্থাৎ মানুষ, অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস, প্লান্টস বলতে কি বোঝাচ্ছে, আমাদের যে এই বৃক্ষ বা জীবজন্তুগুলো রয়েছে, প্লান্টস আর রিলেটেড টু ইচ আদার অ্যান্ড টু দেয়ার ড্যাশ, ইজ নোন এজ ড্যাশ। আচ্ছা, টু দেয়ার ড্যাশ, এই যে একটা দেয়ার রয়েছে তাই না, পজিটিভ কেস, এই দেয়ার এর পর আমরা কি ইউজ করি, একটা নাউন ইউজ করবো। তাহলে কোন অ্যাপ্রোপ্রিয়েট নাউনটা ইউজ করলে এটা আসলে অর্থবোধক হয়, একটু বলো তো, কোন অ্যাপ্রোপ্রিয়েট নাউনটা আমরা ইউজ করতে পারি? কোন অ্যাপ্রোপ্রিয়েট নাউনটা ইউজ করতে পারে? আচ্ছা, এন্ড টু দেয়ার নেচার লিখছো একজন। আচ্ছা, অনেক কিছু লিখতে পারি কিন্তু আমরা, যে মানুষ, আমরা নেচার লিখতে পারি এখানে, অর্থাৎ প্রকৃতিতে, আবার এনভায়রনমেন্ট লিখতে পারি, তাই না, এনভায়রনমেন্ট লিখতে পারি। অর্থাৎ প্রকৃতিতে যে মানুষ, এনিমেলস, প্লান্টস যে একটা আরেকটার সাথে রিলেটেড, একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড, এটা একটা নাম আছে। ঠিক আছে, এই নামটা হচ্ছে অ্যাজ নোন অ্যাজ ইকোলজি, অর্থাৎ বাস্তুতন্ত্র। আমরা যখন 9-10-এ পড়তাম তখন আমরা কৃষি শিক্ষা বইতে এটা পাইছিলাম। তোমরা কোন বইতে পাইছিলা এই বাস্তুতন্ত্র ওয়ার্ডটা? বাস্তুতন্ত্র, তাই না, যে বাস্তুতন্ত্র, ইকোলজি। ঠিক আছে, এই যে আমরা পরিবেশ একটা আরেকটার সাথে কানেক্টেড। ঠিক আছে, এই যে একটা বাঁচলে আরেকটা মরে যাবে বা একটা মরলে আরেকটা বেঁচে যাবে, এই যে একটা কানেকশন, এই কানেকশনটাকে বলা হয় হচ্ছে ইকোলজি। দেন দেখো, দ্য ইকোসিস্টেম ইজ এ ড্যাশ ওয়েভ। আচ্ছা, ইকোসিস্টেম ইজ এ ড্যাশ ওয়েভ, ওয়েভটা একটা নাউন তাই না, নাউনের পূর্বে আমরা কি লাগবে, একটা অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভটা ইউজ করতে পারি? আচ্ছা, সেই দ্য ইকোসিস্টেম ইজ এ ড্যাশ ওয়েভ, একটা ওয়াইড লিখছো। ইকোসিস্টেম হচ্ছে একটা কমপ্লেক্স ওয়েভ, খুবই জটিল একটা প্রক্রিয়া। ঠিক আছে, ইকোসিস্টেম ইজ এ কমপ্লেক্স ওয়েভ দ্যাট লিঙ্কস অ্যানিমেলস, প্ল্যান্টস এন্ড এভরি আদার লাইফ ড্যাশ ইন দ্য বায়োস্ফিয়ার। তো বায়োস্ফিয়ারে বসবাস করে এমন সকল এনিমেল, প্ল্যান্টস এবং এভরি আদার লাইফ, যে কোনো জীবজন্তুটাকে কি করে, ইন্টার কানেক্টেড করে, হ্যাং করে। ঠিক আছে, তাহলে এটা কি হবে উত্তরটা, লিভিং, তাই না, এভরি আদার লাইফ লিভিং ইন দ্য বায়োস্ফিয়ার। তাহলে কি লিভিং ইন দ্য বায়োস্ফিয়ার, অথবা কি এক্সিস্টেড ইন দ্য বায়োস্ফিয়ার, আমরা যে কোনো কিছু লিখতে পারি অবস্থান করা অর্থে। পরবর্তীটা দেখো, অল দিস থিংস ড্যাশ টুগেদার, অল দিস থিংস ড্যাশ টুগেদার, কি লিখতে পারি, অল দিস থিংস হ্যাংস টুগেদার, অল দিস থিংস কানেক্টেড টুগেদার, যে কোনো কিছু লিখতে পারি। দেন পরবর্তীটা দেখো, দ্য সিস্টেম ইজ ইন এ স্টেডি স্টেট অফ ড্যাশ ব্যালেন্স, দ্য সিস্টেম ইজ ইন এ স্টেডি স্টেট অফ ড্যাশ ব্যালেন্স। কোন ব্যালেন্স লিখতে পারি আমরা?
জাহিদ হাসান বলছো স্টেডি স্টেট অফ ইকুয়াল ব্যালেন্স, গুড। দেন হুইচ মিনস দ্যাট বাই ড্যাশ এনি পার্ট অফ দ্য ওয়ে। আচ্ছা, যেহেতু তার একটা ইকুয়াল ব্যালেন্সে রয়েছে, তাই না, একটা সমানুপাতিক ব্যালেন্সে রয়েছে, তাহলে তাদের একটাকে যদি আমরা পরিবর্তন করি পুরো সিস্টেমটা পরিবর্তন হয়ে যায় না? তাহলে সে অনুযায়ী এখানে আমরা পরিবর্তন করার অর্থে কি লিখতে পারি? আচ্ছা, এই নাম্বারটা কি লিখছো? এক্সটিংশন। আচ্ছা, আমরা লিখতে পারি যে বাই অল্টারিং এনি পার্ট অফ দ্য ওয়ে, which means that by altering, অথবা বাই অল্টারিং, বাই যেহেতু রয়েছে এরপর একটা কি লাগবে আমার? আইএনজি যুক্ত ভার্ব লাগবে। দ্যাট বাই অল্টারিং এনি পার্ট অফ দ্য ওয়েভ ইউ ক্যান অ্যাফেক্ট অল দ্য আদার পার্টস। ফর এক্সাম্পল, দ্য ড্যাশ অফ ফরেস্টস মে হ্যাভ সিরিয়াস ইকোলজিক্যাল ড্যাশ। দ্য ড্যাশ অফ ফরেস্ট অর্থাৎ ধরো আমরা যদি এই যে বন বনানি ধ্বংস করে ফেলি, তাহলে আমাদের ইকোলজিতে একটা কি পড়বে? বিরাট একটা প্রভাব পড়বে, তাই না? তাহলে যে ধ্বংস করার অর্থে ফর দ্য এক্সাম্পল দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট লিখতে পারি। ঠিক আছে, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট লিখতে পারি। ঠিক আছে, মে হ্যাভ সিরিয়াস ইকোলজিক্যাল ড্যাশ, মানে কি ইকোলজিক্যাল যে একটা প্রভাব। ঠিক আছে, ধরো যে বন বনানী না থাকলে কি হয়? রোদ বৃষ্টি, মানে রোদ বেড়ে যাচ্ছে, গরম লাগতেছে বেশি, তাই না, সময় মতো বৃষ্টি হচ্ছে না। এই যে একটা প্রভাবটা, সেই প্রভাব অর্থে আমরা লিখতে পারি কি ইকোলজিক্যাল ইফেক্ট। এফেক্ট না, কিন্তু ইকোলজিক্যাল ইফেক্ট অন হিউম্যানস অ্যান্ড অ্যানিমেলস। এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বলবা? ইম্প্যাক্ট বা ইফেক্ট যে কোনো কিছু লিখতে পারি, গুড। আচ্ছা, আমরা আজকে দুইটা রিঅ্যারেঞ্জ করব। আচ্ছা, রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে আসলে রিঅ্যারেঞ্জের আসলে কোনো নিয়ম হয় না, বুঝছো? তো রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে যখন দেখবা জন্মসালগুলো আছে সেগুলো আগে লিখবা। এটা খুবই কমন বিষয় যে আগে তো আমরা জন্মগ্রহণ করি তারপর এডুকেশন সেক্টরে যাই। তখন সাল দিয়ে কোনো কিছু আসে যেটা আমাদের জন্য খুব ইজি হয়ে যায়, তাই না, সাল ওয়াইজ আমরা সাজাইতে পারি। বাট যখন দেখবা যে কোনো সাল নেই, অবশ্যই একটা গল্প থাকবে। এবং এই গল্পগুলো তোমরা নানান সময় পড়ে আসছো, কোথায় পড়ে আসছো? কমপ্লিটিং স্টোরিতে, বুঝতে পারছো? তো তোমরা কমপ্লিটিং স্টোরি এবং এই যে সাল ওয়াইজ যে বিষয়টা, এইগুলা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, রিয়ারেন্সটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে দেখো প্রথমটা, এখানে এই প্রথমটা কি হবে? প্রথমটা কি হবে? এটাও কিন্তু আমরা পড়ছি, তাই না? এটাও কমপ্লিটিং স্টোরিতে আমরা পড়েছি, তাহলে প্রথমটা কি হবে? আচ্ছা, প্রথমটা বলছো কি সি, তাহলে কি ওয়ান্স এ গোল্ড নেকলেস ওয়াজ লস্ট ফ্রম এ রিচ ম্যানস হাউস। আচ্ছা, আমি লিখলাম সি। তাহলে তার পরেরটা কি লিখবা? আচ্ছা, এটা রিচ ম্যান, খুবই ধনী মানুষের পর থেকে কি হয়ে গেল? নেকলেস হারিয়ে গিয়েছিল, সি। এ নাম্বারটা হলো সি। তারপরেরটা আমরা কি লিখতে পারি? ন্যাচারালি ইট ওয়াজ সাসপেক্টেড দ্যাট ওয়ান অফ দ্য সার্ভেন্টস হ্যাড স্টলেন দ্য নেকলেস। অর্থাৎ এই যে ধনী ব্যক্তিটা, সেই ধনী ব্যক্তির তো অনেক চাকর ছিল, তাই না? সে সে ন্যাচারালি সন্দেহ করছিল তার চাকরদের মধ্যে একজন হচ্ছে এই নেকলেসটা চুরি করছে। তো সেই অর্থে দ্বিতীয়টা হচ্ছে আমরা আই লিখতে পারি। দেন তিন নাম্বারটা আমরা কি লিখতে পারি বলো তো? তিন নাম্বারটা আমরা কি লিখতে পারি? আচ্ছা, এ লিখছো, গুড। অল দ্য সার্ভেন্টস ওয়ার কল্ড অ্যান্ড ইন্টারোগেটেড। অর্থাৎ সে যখন সন্দেহ করলো যে সকল সার্ভেন্টরা হয়তো চুরি করতে পারে, তো স্বাভাবিকভাবেই সে চাকরদের কি কি করলো? ডাকলো। তাহলে আমরা লিখতে পারি এন এ। ঠিক আছে, এ। অল দ্য সার্ভেন্টস ওয়ার কল্ড অ্যান্ড ইন্টারোগেটেড। দেন আমরা কি লিখতে পারি? চার নাম্বারটা কি হবে বলো তো? আচ্ছা, এফ। এফ বলছো, গুড। চার নাম্বারটা হবে হচ্ছে এফ, যে তাদেরকে ডাকা হইলো, বাট নোবডি কনফেসড দেয়ার গিল্ট। অর্থাৎ তারা কেউই তাদের অপরাধ কি করেনি? স্বীকার করে নাই। দেন পরবর্তীটা পাঁচ নম্বরটা কি হবে? জি, গুড। সো দ্য ওনার অফ দ্য হাউস লজড এ কমপ্লেন্ট ইন দ্য কোর্ট। অর্থাৎ যেহেতু তোরা কেউ দোষ স্বীকার করিস নাই, তাহলে আমি এখন আইনের আশ্রয় নিব। ঠিক আছে, সেজন্য কোর্টে গেল। এখন কোর্টে যাওয়ার পর কি হয়েছে আমরা একটু দেখবো। জি নাম্বার। আচ্ছা, দেন দ্য সার্ভেন্টস ওয়ার সামন্ড টু দ্য কোর্ট বাট দে ডিনাইড হ্যাভিং স্টোলেন দ্য নেকলেস। সে কোর্টে মামলা দিল, মামলা দেওয়ার পর তাদেরকে খুব স্বাভাবিকভাবে ডাকা হয়েছে, বাট সেখানেও তারা কি করলো? অস্বীকার করলো। ঠিক আছে, তাহলে এখানে এটা হবে কি ডি নাম্বারটা। আচ্ছা, দেন পরেরটা কি বসতে পারে? ডি এর পরে, ডি এর পরে আমরা কি বসাইতে পারি? গুড, বি বলছো, গুড। তাহলে হবে কি ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য থিফ দ্য জাজ চকড আউট অ্যান ইন্টেলিজেন্ট প্ল্যান।
সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যান করলো, ঠিক আছে, খুবই চতুর একটা প্ল্যান করলো। দেন বি নাম্বারটা গেল। দেন পরবর্তীতে আমরা কি থাকতে পারে, he gave each of the suspects a stick of equal length and said that one of the sticks would increase by an inch the next day. তো সে কি করলো, প্রত্যেককে কি করলো, একটা লাঠি দিল এবং বলল কি যে চোর তার 1 ইঞ্চি বেড়ে যাবে, তাই না? তাহলে সে অর্থে এখানে আমরা কি বসাতে পারি, যে নাম্বারটা। আচ্ছা, then when the servants came to the court the next day, the thief had already cut off an inch of his stick. যে চোর, ঠিক আছে, যে চোর কি করলো, সে তো জানে যেহেতু কোর্ট থেকে বলছে 1 ইঞ্চি বেড়ে যাবে, তাহলে আমি 1 ইঞ্চি আগে থেকে কমায় রাখি। তাহলে সে বুদ্ধি করে 1 ইঞ্চি কমাইলো। সে কমানোর পরে সে কি করলো, তাহলে এখানে জির জায়গা হবে ই, কমাইলো। তাহলে কমায় কমায় গেল। তারপরে দ্য জাজ ফাউন্ড ওয়ান অফ দ্য স্টিক শর্টার দেন দ্য আদার্স অ্যান্ড ইন দিস ওয়ে হি কুড ইজিলি ক্যাচ দ্য থিফ। এভাবেই সে খুব সহজে ক্যাচ থিফ বা চোরটাকে কি করলো, ধরে ফেললো, তাই না? আচ্ছা, আরেকটা সলভ করব, ঠিক আছে, আরেকটা সলভ করব। দেখো, দ্য কুক ওয়াজ ভেরি স্টাবর্ন। এটা তোমাদের একটু অপরিচিত লাগতে পারে, এটা আমরা টেক্সট বই থেকে একটু সলভ করব, ঠিক আছে, একটু টেক্সট বই থেকে সলভ করি, কারণ অনেক সময় দেখা যায় টেক্সট বই থেকেও চলে আসতে পারে। আচ্ছা, তাহলে প্রথমটা কি হইতে পারে, একের হোয়াইট ডমিনেশন ইন সাউথ আফ্রিকা ওয়াজ আ ভেরি ইনহিউম্যান প্র্যাকটিস। একের কি হবে, তোমরা কি লিখছো, কেউ ভি লিখছো, কেউ একের একই লিখছো, ব্যাপার কি? হোয়াইট ডমিনেশনটা ই হবে, প্রথমটা হবে হচ্ছে ভি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, দেন পরেরটা কি হবে, একের ই গেল, তারপরটা কি হবে, আচ্ছা, গুড। তারপরটা হবে হচ্ছে আমাদের আই। ইন 1947 মেন্ডেলা ওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট, সরি, আই না, দ্য ব্ল্যাকস ওয়ার ট্রিটেড ক্রুয়েলি, তাই না, আই এক্স। আচ্ছা, আমরা এটা এভাবে সহজ করে লিখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, ঠিক আছে। আচ্ছা, এবার সহজ করে দিলাম, অনেকে হচ্ছে রোমান সংখ্যাটা অনেকে বোঝে না অনেক সময়। দেন তাহলে দেখো গেল, দেন আমাদের যাবে কোনটা, সি, নেলসন ম্যান্ডেলা দ্য ব্ল্যাক লিডার আন্ডারস্টুড দ্য ফ্যাক্ট, তাই না? তো ওই সময়টাতে এই যে ব্ল্যাক প্রেসিডেন্ট ছিল, ব্ল্যাক লিডার ছিল, নেলসন ম্যান্ডেলায় সবার প্রথমে এই বিষয়টা, এই ফ্যাক্টটা বুঝতে পেরেছিল। দেন সি নাম্বার গেল। দেন পরবর্তীতে আমরা ইউজ করবো হচ্ছে জি নাম্বারটাতে, হি রেজড হিজ ভয়েস এগেইনস্ট দ্য ক্রুয়েলটিস অফ দ্য অ্যাপার্থাইড, অর্থাৎ বর্ণ বৈষম্যের যে নৃশংসতা, এটার বিরুদ্ধে সে প্রথম কি করলো, ভয়েস রেজ করলো। তো সেটা হবে হচ্ছে কি জি, তাই না? 4 নাম্বারটা হবে হচ্ছে জি। দেন এফ, সো হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট বিহাইন্ড দ্য বার। সে যেহেতু প্রথম রেজ ভয়েস করলো, প্রতিবাদ করলো, সেমন প্রতিবাদ স্বরূপ তাকে কি করলো, জেলে পাঠিয়ে দেওয়া হইলো। তারপরে কি ঘটছে আমরা একটু দেখবো, ঠিক আছে। আচ্ছা, জি এফ, তাই না? দেন পরবর্তীটা আমরা একটু দেখবো, দ্য হোয়াইট আফ্রিকান লিডার এফ ডাব্লিউ ডিক্লার নেগোশিয়েটেড দ্য এন্ড অফ রেসিজম। এটা কি হবে, এফ এর পরে কি এটা হবে, এফ এর পরে কি হবে, আচ্ছা, এফ এর পরে আমরা এইচ লিখতে পারি, the white African leader Abdul de Klerk negotiated the end of racism. Then after passing nearly 3 decades he was freed. Then আমরা বি লিখতে পারি এখানে। আচ্ছা, বা বিটা আগে এইচটা পরে, এটা কিন্তু দুইভাবে করা যায়, বুঝছো? দুঃখিত। দেন আমরা এটা দেখবো, ইন 1994 ম্যান্ডেলা ওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ আফ্রিকা। তার মানে এ, এ যাচ্ছে, তারপর এটা কি হবে, 9-এর ডি বলছো। আচ্ছা, মানে কি, ফাইনালি হি লেফট হিজ পাবলিক লাইফ ইন 2004 এন্ড ওয়ার্ল্ডলি লাইফ ইন, তার অর্থাৎ সে তার রাজনৈতিক জীবন, পাবলিক লাইফ বলতে রাজনৈতিক জীবন ত্যাগ করে 2004 সালে
এবং ওয়ার্ল্ডলি লাইফ, অর্থাৎ তার যে ইহজগৎটাকে সে ত্যাগ করলো, অর্থাৎ মারা গেল 2013 সালে, অর্থাৎ এখানে হবে কি ডি নাম্বারটা। আমাদের বাকি রইল কোনটা, এক্স। ওয়ার্ল্ড উইল অলওয়েজ রিমেম্বার হিম উইথ গ্রেট রেসপেক্ট অ্যান্ড অনার, তাই না? আচ্ছা, এখানে কি কারো কোনো প্রবলেম আছে আর? আচ্ছা, তো এইভাবেই তোমরা আসলে সময় নষ্ট করো না, এখন যে যার যার মতো পড়তে বসবা এবং বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর পরীক্ষার আগে এই কয়েকটা দিন অবশ্যই নিজের পর্যাপ্ত ঘুমটা রাখবা, যেন পরীক্ষার হলে ঘুম না চাপে, মাথা ব্যথা না করে, জ্বর না আসে, টেনশনে কিন্তু খুব খারাপ অবস্থা তৈরি হয়, বুঝছো? তোমরা চেষ্টা করবা রিল্যাক্স থাকার এবং পরীক্ষাটা খুব ভালোভাবে দেওয়ার, ঠিক আছে? তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। জি আনি, দোয়া করবো অবশ্যই ইনশাল্লাহ। ইয়ামিনিল্লাহ, ভালো করে পড়াশোনা করো। জায়েদ হাসান, ঘুমাতে যাবো এখন, গুড, ঘুমাতেই হবে বেশি বেশি।